আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কালকে এই অধ্যায়ের অর্ধেক শিখছিলাম জারণ-বিজারণ পর্যন্ত। আজকে আমরা এরপর থেকে একদম শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা জারণ-বিজারণ আগের ক্লাসে আমরা পুরোটা শেষ করি নাই। আজকে একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করব বা বাকি যতটুকু আছে অতটুকু দেখার চেষ্টা করব। আর বাকিটা ইনশাআল্লাহ দেখি আমরা শেষ করার চেষ্টা করব। আসো আমরা শুরু করি। তাইলে আজকে হলো আমাদের ৯ম নাম্বার লেকচার যে C9 যেটা ওইটা। এটা আমরা প্রথমেই শুরু করব হলো জারণ-বিজারণ বিক্রিয়া। জারণ-বিজারণ বিক্রিয়া এর আগের ক্লাসে আমরা একদম ডিটেইলস এ শিখছিলাম যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। আমরা বলছিলাম জারণ কাকে বলে যে ইলেকট্রন ছাড়ন, এটাকে আমরা নরমালি জারণ বলি। কোনো একটা মৌল, আয়ন বা যৌগ যদি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ হয়েছে বলে আমরা ধরে নেই। আর বিজারণ কাকে বলে ইলেকট্রন গ্রহণ করার যে পদ্ধতিটা। এবং জারক বিজারক কাকে বলে এই জিনিসটাও আমরা শিখছিলাম যে জারক কাকে বলে, যার বিজারণ হয় তাকে বলা হয় জারক। নরমালি জারক কি করে আরেকজনের জারণে সহায়তা করে। তাই না? আমরা সোডিয়াম ক্লোরাইডের ব্যাখ্যা দিয়ে শিখছিলাম। আজকে ক্লাসের জন্য আমরা অত ডিটেইলসে যাব না। আমরা দেখো কয়েকটা জিনিস পড়বো। এখান থেকে আমাদের মেডিকেলে প্রশ্ন আসে যে নিচের কোন যৌগটির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত হবে নির্ণয় করো। দেখো এই যে এখানে আমাদের মোটামুটি কয়েকটা এখানে দেখো মোটামুটি আমাদের কয়েকটা মৌল দেওয়া আছে। দেখো এই যে এদের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এগুলো খুবই সহজ। আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে কিভাবে আসলে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, তাই না? যেমন ধরো তোমাকে যদি আমি এই যৌগটার জারণ সংখ্যা নির্ণয় করতে বলি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করি যে সোডিয়াম ক্রোমেট এটা জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? Na2Cr2O7। এখানে কেন্দ্রীয় মৌল বলতে আসলে আমরা কাকে বুঝি? কেন্দ্রীয় মৌল বলতে এখানে বোঝানো হয় হলো ক্রোমিয়ামকে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা ধরে নিব ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। তাহলে আমরা সোডিয়ামেরটা লিখি +2 প্লাস 2x মাইনাস আমরা লিখবো ৭ দুগুণে কত হবে ১৪ ইজ ইকুয়াল টু কত হবে 0। আমরা এখানে কেন 0 বসাবো? কারণ কি এখানে 0 কেন হবে? কারণ কি এখানে উপরে কোনো চার্জ থাকে না। যদি চার্জ থাকতো তাইলে কি হতো? মাইনাস থাকলে আমরা যতটা মাইনাস ততটা মাইনাস লিখতাম, প্লাস থাকলে ততটা প্লাস লিখতাম। তাহলে এই ক্ষেত্রে আসো মান কি হবে? খুবই সহজ অঙ্ক। আমরা বলি 2x ইজ ইকুয়াল টু ওই পাশে যদি আমরা নিয়ে যাই কত হবে? +12। তাইলে ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু কত হবে? আমরা বলবো +6। সহজ। তাইলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা দেখো একবার মেডিকেলের প্রশ্ন আসছিল যে এই যে CaO Cl এই যৌগটার ক্ষেত্রে ২ টা ক্লোরিন পাওয়া যায়। দোনোটা ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। আমরা এটা একটু বুঝার চেষ্টা করব যে এটার ক্ষেত্রে কিভাবে হতে পারে। দেখো, আমরা ফার্স্টে কি করব? এই যৌগটার ক্ষেত্রে আমরা এই যৌগটাকে ২ টা ভাগ করব দেখো। ফার্স্টে আমরা এটাকে ক্যালসিয়াম 2 2 প্লাস এভাবে ভাগ করব এবং বাকি যে অংশটা OCl এটাকে আমরা লিখব 2 মাইনাস। এই পুরাটা হবে 2 মাইনাস এবং ক্যালসিয়াম হবে এখানে কি 2 প্লাস। এখন আমরা কি করব? ক্যালসিয়াম নিয়ে তো আমাদের কোনো কথা নাই। কারণ কি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে চায় যে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে বা কত। তাইলে আমরা কি করব? আমরা এটা নিয়ে কাজ করব দেখো। আমরা ফার্স্টে কি করব? আমরা একদম ব্র্যাকেটের বাইরে যে ক্লোরিন সেই ক্লোরিনটার জারণ সংখ্যা আমরা ধরে নিব এবং এটার জারণ সংখ্যা হলো -1। তাইলে একদম লাস্টের যে ক্লোরিনটা এটার জারণ সংখ্যা কত হয়? এটার জারণ সংখ্যা হলো -1। আমরা জানি যে ক্লোরিনের জারণ সংখ্যা নরমালি কত হয়? -1। এখন আসো ওইটাকে -1 ধরে ভিতরের ক্লোরিনের জারণ সংখ্যা আমরা বের করার চেষ্টা করব। দেখো তো আমরা যদি বাইরেরটাকে -1 ধরি তাহলে কি হবে? 0 অক্সিজেন Cl মাইনাস তাইলে এই দুটো মিলিয়েই তো 2 মাইনাস হয়। তাই তো? তাইলে আমরা ব্র্যাকেটেরটার জারণ সংখ্যা পেয়ে গেছি যে OCl মাইনাস। এটার তাইলে এটার উপরে কত চার্জ? মাইনাস চার্জ। এখন আমরা যদি ক্লোরিনেরটা বের করতে চাই আমরা ক্লোরিনেরটাকে x ধরবো। তাইলে বলো তো অক্সিজেনের জন্য -2 প্লাস x ইজ ইকুয়াল টু কত হবে? -1। তাইলে আমরা যদি x এর মান এখানে নির্ণয় করতে যাই x ইকুয়াল টু কত হবে? +1। তাইলে ভিতরের যে ক্লোরিনটা এই ক্লোরিনটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত পাওয়া যাবে? +1। আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই যে CaO Cl এটার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ক্লোরিন এরকম প্রশ্ন আসে যে প্রথম এবং দ্বিতীয় ক্লোরিন। এখানে আমরা প্রথম ক্লোরিন বলতে এই ক্লোরিনটাকে বুঝবো, দ্বিতীয় ক্লোরিন বলতে ওই ক্লোরিনটাকে বুঝবো যে এদের জারণ সংখ্যা কত হয়। তাইলে আমরা ক্যালসিয়াম 2 প্লাস এবং বাকি পুরোটাকে আমরা 2 মাইনাস লিখবো। এর মধ্যে আবার ক্লোরিন যেটা বাইরে থাকে ব্র্যাকেটে সেটাকে -1। তাইলে আলটিমেটলি কি থাকে? OCl এটা পুরোটা হবে -1। তাহলে আমরা এটার ক্ষেত্রে অক্সিজেনেরটা -2 ধরে x এরটা আমরা বের করতে পারি কি হবে? +1। আসো এবার বাকি অনেকগুলা দেওয়া আছে দেখো। এই যে এখানে দেখো যে ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট যেটা, এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা জারণ সংখ্যা বের করতে পারি? খুবই সহজ। আমরা সংকেত মনে রাখবো যে KMnO4। তাইলে
KMnO4 এটার ক্ষেত্রে আমরা যদি এটার ক্ষেত্রে বের করতে চাই তাহলে এটাকে ধরবো প্লাস এক্স, তাহলে আমাদের মান কি আসবে, আমরা লিখবো যে +1 প্লাস এক্স, এরপরে আমরা কি লিখবো -8 ইজ ইকুয়াল টু কত হবে 0। তাইলে এই ক্ষেত্রে এক্স এর মান আমাদের কত আসবে, এক্স ইজ ইকুয়াল টু +7। খুব ইম্পর্টেন্ট যে এরকম একটা প্রশ্ন আসে, দেখো যে পার ম্যাঙ্গানেট আয়নের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে। যদি কখনো বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাহলে তো আমরা সরাসরি সংকেতটা মনে রাখবো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত কি, এবং আমরা মনে রাখবো যে ম্যাঙ্গানেট যদি শুধুমাত্র পার ম্যাঙ্গানেট বলে তাহলে আমরা এখানে একটা মাইনাস লিখে MnO4 মাইনাস। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের বলে তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো MnO4 মাইনাস। তাইলে এটার ক্ষেত্রে এটাও সেম, আমরা এক্স ধরে নিব। এক্স যদি ধরে নেই তাহলে কি আসবে, দেখো যে প্লাস এক্স মাইনাস হবে আমাদের কত, আমাদের হবে -8 ইজ ইকুয়াল টু, এবার আমরা কত দিব, আমরা দিব -1, তাই না, যেহেতু মাইনাস উপরে। তাইলে এই ক্ষেত্রে এক্স এর মান কত আসবে, যদি ওই পাশে চলে যায় +7। তাহলে দুইটাই আমাদের ক্ষেত্রে আসতে পারে, যে আমাদের পার ম্যাঙ্গানেটের সংকেত বলতে পারে যে পার ম্যাঙ্গানেটের সংকেত নিচের কোনটি, আমরা সংকেতটা মনে রাখবো। প্লাস হলো যে আমাদের বলতে পারে পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, সেটাও আমরা বলবো। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই সংকেতটাও আমাদের জিজ্ঞাসা করতে পারে, তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত হলো এটা, আমরা মনে রাখবো। এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এটাও আমরা মনে রাখবো +7। দুইটা আসলে সেম জিনিস, +7 এবং +7, এগুলো প্রতিটাই এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসো এই দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এই ক্ষেত্রে আমাদের কি পাওয়া যাবে, খুব সহজ, আমরা সেম নীতি ফলো করব। আমরা লিখবো K2Cr2, এরপরে হলো কি আমাদের O7। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে +x ধরে নিব। তাইলে আমরা কি পাবো, আমরা পাবো +2 +2x -14 ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 0। তাইলে এই ক্ষেত্রে আমরা 2x ইজ ইকুয়াল টু কত পাবো, আমরা পাবো হলো +12। তাইলে আমরা যদি x এর মান চিন্তা করি, x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো +6। তাইলে এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, +6। এগুলো প্রতিটাই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলা পড়ার চেষ্টা করব যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। কখনো সংকেত না দিয়ে সরাসরি বলতে পারে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, সো তোমাকে সংকেতটাও মনে রাখতে হবে যে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত নিচের কোনটি। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা x ধরে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এবার আসো দেখো এরপরেরটা ক্লোরিন হ্যান্ট অক্সাইড বা হ্যান্টা অক্সাইড আমরা যেটাকে বলি, যে ক্লোরিনের সাথে মোট 7টা অক্সিজেন যুক্ত থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি করবা, সহজ, তাই আমরা লিখবো Cl2O7। তাহলে ফার্স্টে আমাদের সংকেতটা জানতে হবে যে ক্লোরিন হ্যান্ট অক্সাইড বলতে আসলে কোন অক্সাইডটাকে ইন্ডিকেট করতেছে বা কোন অক্সাইডটা বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যে আমরা ক্লোরিনেরটাকে কি ধরে নিব, এক্স ধরে নিব। তাহলে আমাদের ক্ষেত্রে কি আসবে 2x, এরপরে মাইনাস আসবে আমাদের কত 14 ইজ ইকুয়াল টু কত আসবে 0। তাহলে x এর মান এই ক্ষেত্রে কত আসবে, x ইজ ইকুয়াল টু 14, যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস প্লাস 14, 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 7। তাইলে ক্লোরিনের জারণ সংখ্যা এক্ষেত্রে কত হবে, +7। তোমাদের কি মনে আছে কিনা, আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে ক্লোরিনের সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে কত, +7, এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কত হতে পারে, -1। আচ্ছা, এটা হবে কত, +7। সেম দেখো এই যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত দেওয়া আছে, +7। সো আমরা আমরা এখান থেকে কি মনে রাখবো, এখান থেকে আমরা অক্সাইডের সংকেতটা মনে রাখবো, এবং এখানে ক্লোরিনের ক্ষেত্রে কত হবে এটা আমরা মনে রাখবো। দেখো এখানে একটা লাইন লেখা আছে সুন্দর, যে এই লাইনগুলো আমরা আসলে আগেও পড়ছি, যে সাধারণ নিয়ম মতে ক্লোরিনের জারণ সংখ্যা নরমালি কত হয়, -1। যে ক্লোরিনের জারণ সংখ্যা সবসময় কত হবে, -1, সাধারণ নিয়ম। কিন্তু বলছে যে ক্লোরিনের সাথে যদি অক্সিজেন এবং ফ্লোরিন যুক্ত থাকে তখন ক্লোরিনের জারণ সংখ্যা হয় ধনাত্মক। আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সেই মৌলটা বা সেই পরমাণুটা কি হিসাবে কাজ করে, তড়িৎ ঋণাত্মক হিসেবে কাজ করবে, বা তার ক্ষেত্রে জারণ সংখ্যা কি হবে, মাইনাস হবে। তাইলে দেখো অক্সিজেন এবং ফ্লোরিন তাদের দুজনেরই তড়িৎ ঋণাত্মকতা কার থেকে বেশি, ক্লোরিন থেকে বেশি। তাইলে এরা দুইজন যদি ক্লোরিনের সাথে যুক্ত থাকে তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা এই ক্ষেত্রে কি হবে, ধনাত্মক হবে। সেম এই ক্ষেত্রে আমরা ধনাত্মক পাই, সেটা হবে কি +7। আচ্ছা, আমরা এর পরেরটাতে আসো, দেখো এটা হলো হেক্সাসায়ানোক্রোমেট 3 আয়ন। এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে। সহজ জিনিস, আমরা কিভাবে বের করব, আমরা এটা যেহেতু একটা জটিল যৌগ, তোমরা আবার আমাকে একটু বলো যে জটিল যৌগের ক্ষেত্রে আমরা কয়েকটা শব্দ শিখি, তাই না, যে সন্নিবেশ সংখ্যা, এরপরে আমরা শিখি লিগ্যান্ড, এরপরে আমরা বলি যে তোমার
কেন্দ্রীয় মৌল কোনটি, তাই না? এই ক্ষেত্রে আমাকে যদি আমি যদি তোমাদের প্রশ্ন করি তাহলে তোমরা বলো যে এই ক্ষেত্রে লিগ্যান্ড হিসাবে কে কাজ করে। আমরা কি বলবো লিগ্যান্ড হিসাবে কে কাজ করে? এখানে সায়ানাইড CN-, এটা নরমালি কি হিসাবে কাজ করে? লিগ্যান্ড হিসাবে কাজ করে, তাই না? এই জটিল যৌগের ক্ষেত্রে লিগ্যান্ড হিসাবে কাজ করে। এরপরে আসো কেন্দ্রীয় মৌল যদি জিজ্ঞাসা করে, এক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কে? ক্রোমিয়াম। সে কি হিসাবে কাজ করে? কেন্দ্রীয় মৌল হিসাবে কাজ করে, কেন্দ্রীয় মৌল। এরপরে আসো এখানে যদি জিজ্ঞাসা করে সন্নিবেশ বন্ধন কার কার মধ্যে দেখা যায়, তাহলে আমরা বলি যে কেন্দ্রীয় মৌল এবং লিগ্যান্ডের মধ্যে নরমালি কি দেখা যায়? সন্নিবেশ বন্ধন দেখা যায়। তাহলে এখানে কার কার মধ্যে দেখা যায়? দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামকে ইলেকট্রন দান করে মোট কয়টা সায়ানাইড ইলেকট্রনকে দান করে? আমরা বলবো এখানে যেহেতু 6টা সায়ানাইড আছে তাহলে 6টা সায়ানাইড জোড়ায় জোড়ায় ইলেকট্রন দান করে। CN-, এরকম CN-, 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 CN-। তাইলে এখানে মোট সন্নিবেশ বন্ধন কয়টা পাওয়া যায়? 6টা পাওয়া যায়। সন্নিবেশ বন্ধন যতটা পাওয়া যায়, আমরা বলছিলাম সন্নিবেশ বন্ধন যতটা পাওয়া যায় সেই সংখ্যাটা কি কি বলা হয়? সন্নিবেশ সংখ্যা বলা হয়, তাই না? তাইলে এই ক্ষেত্রে দেখো সন্নিবেশ সংখ্যা আমরা বলি যে এই ক্ষেত্রে হলো 6, কারণ কি লিগ্যান্ডের সংখ্যা 6টা, তাইলে সন্নিবেশ বন্ধনও গঠিত হবে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে? 6। এগুলো আমরা মোটামুটি সবাই পারি। কিন্তু এই ক্ষেত্রে যদি জারণ সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কেন্দ্রীয় মৌলটা ধরবো x। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা কি পাই? আমরা পাই হলো +x প্লাস। এবার আসো আমরা সবাই জানি যে সায়ানাইড এই ক্ষেত্রে তার জারণ সংখ্যা পাওয়া যায় -1, কারণ কি এটার উপর একটা কি থাকে? মাইনাস চিহ্ন থাকে। তাহলে -1 যদি হয় আমরা লিখবো যে -1 মোট কয়টা থাকে? 6টা ইজ ইকুয়াল টু দেখো উপরে কত দেওয়া? -3। তাহলে আমরা বলছিলাম সমান সমানের ওই পাশে আমাদের কি দিতে হবে? ওই সংখ্যাটাই লিখতে হবে। আমরা লিখবো -3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো আমরা পাবো যে x সমান -6 ইজ ইকুয়াল টু হলো -3। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো x ইজ ইকুয়াল টু হলো +3। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত পাওয়া যায়? 3 বা +3। ঠিক আছে, +3। তাইলে আসো তাহলে এটাও আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবার আসো অনুরূপভাবে দেখো এই যে এখানে আরো অনেকগুলো মৌলের কথা বলা আছে যে এদের ক্ষেত্রে জারণ সংখ্যা আমরা বের করতে পারবো। কেন্দ্রীয় মৌল বলতে দেখো এই ক্ষেত্রে দেখো এখানে ফসফরাসকে বোঝানো হচ্ছে, এখানে ক্লোরিনকে বোঝানো হচ্ছে, এখানে সালফারকে বোঝানো হচ্ছে, এখানে ফসফরাসকে বোঝানো হচ্ছে, এখানে ক্লোরিন, এখানে সালফার, এখানেও সালফার, এই ক্ষেত্রেও সালফারকে বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে তোমার কাকে বোঝানো হচ্ছে? এই ক্ষেত্রে হলো আয়রনকে বোঝানো হচ্ছে। আশা করি তোমরা পারবা এগুলা, যে এক্স ধরে আমরা কি করতে পারবো? এদের জারণ সংখ্যা বের করতে পারবো। যেমন ধরো এখানে আরেকটা দেওয়া আছে যে এই যে কপারের সাথে দেখো কপার, এরপরে অ্যামোনিয়া যুক্ত থাকে 4টা এবং তার ক্ষেত্রে প্লাস চিহ্ন কয়টা হলো? 2টা। তাইলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি বলো? আমরা কপারেরটা ধরবো +x। আচ্ছা এবার আসো প্লাস। আমরা জানি অ্যামোনিয়া পানি এরা হলো একটি কি স্বয়ংসম্পূর্ণ যৌগ, বা এরা হলো একটি তোমার স্বয়ংসম্পূর্ণ যৌগ হওয়ার কারণে এদের জারণ সংখ্যা নরমালি কত হয়? 0 হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমরা কয়টা পাবো? 0 পাবো, 0 × 4 তাহলে 4টা 0। তারপরে আমরা লিখবো ইজ ইকুয়াল টু হলো +2। তাহলে আলটিমেটলি x এর মান কত আসে দেখো তো? আলটিমেটলি x এর মান আমরা কত লিখতে পারি? x এর মান আমরা লিখি x ইজ ইকুয়াল টু হলো +2। তাহলে এই উপরে 7 নাম্বার যেটা দেওয়া, যে 7 নাম্বারের ক্ষেত্রে আমাদের যেই তোমার জারণ সংখ্যা কত হবে? সেটা কত হবে? +2। তো আমরা এতটুকু পর্যন্ত এখান থেকে করব। আচ্ছা চলে আসো এখানে আসো দেখো এই যে আমরা একটু আগে যেগুলো দেখছিলাম এই যে যেমন ধরো +2, এই যে এটা 7 নাম্বারটা আমরা করছি, বাকিগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখানে কোনো রকম ব্যতিক্রম পাওয়া যায় না, শুধুমাত্র x এর মান এখানে তোমাদের বের করতে হবে। যতগুলো উপরে স্টার দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? x এর মান বের করতে হবে। এবং এখানে কোনোটাই কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখো এখানে সবগুলাই সুন্দর নিয়ম। এই যে যেমন ধরো আমি 5 নাম্বারটা যদি করতে যাই, এখানে +2, এখানে হলো -6, তাহলে আলটিমেটলি x এর মান কত পাওয়া যাবে? +2 পাওয়া যাবে। সো এগুলা আমরা এখান থেকে করার চেষ্টা করব। আচ্ছা একজন বলছো যে 6টা সন্নিবেশ সংখ্যা, হ্যাঁ ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা 6টা পাওয়া যায়। আচ্ছা এগুলা এগুলা তাইলে আমরা আশা করি তোমরা পারবা। জারণ সংখ্যা নির্ণয় মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, করতে অনেক বেশি সময় লাগবে না। সো আমরা এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করব। হতে পারে অনেক বড় যৌগ দিয়ে দিবে, বাট তাও আমরা যেটা বের করতে বলবে সেটার ক্ষেত্রে এক্স ধরে বাকিগুলাকে নরমাল ধরে আমরা করব।
কখন আমরা অ্যাবনরমাল ধরবো বা ব্যতিক্রম ধরবো, আমরা এর আগের ক্লাসে যে ৫টা পড়ছিলাম এদের ক্ষেত্রে নরমালি ব্যতিক্রম পাওয়া যায়। বইতে এই কয়েকটাই দেওয়া আছে, আমরা নরমালি এই কয়েকটাই পড়ার চেষ্টা করব। এখন আসো, এই দেখো বিজারক, জারক তোমাদের কম বেশি মনে আছে যে আমরা বলছিলাম বিজারক কাকে বলে আর জারক কাকে বলে। দেখো আমরা আগের উদাহরণটা যদি আরেকবার একটু আনি, যে সোডিয়াম প্লাস হলো ক্লোরিন। দেখো আজকে আরেকটু বেশি কথা বলবো, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। আমরা এখানে দেখো, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে সোডিয়াম এটা হলো একটা ধাতু, এটার ক্ষেত্রে কোনো চার্জ থাকে না, সো এটা জারণ সংখ্যা হলো 0। ক্লোরিনের ক্ষেত্রে দেখো তারও জারণ সংখ্যা হলো 0। তাইলে সোডিয়াম ক্লোরাইড যখন হয়, তখন সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার জারণ সংখ্যা +1। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার জারণ সংখ্যা কত, -1। এটা মনে রাখবা যে জারণ যখন হয় তখন এক জারণ সংখ্যার মান বেড়ে যায়, আর বিজারণ যখন হয় তখন জারণ সংখ্যার মান তোমার কি হয়, কমে যায়। যেমন ধরো এই যে এখানে দেখো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়া, এই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো তো এখানে কি জারণ সংখ্যার মান সোডিয়ামের ক্ষেত্রে বাড়লো না কমলো? আমরা বলবো বাড়লো। দেখো 0 থেকে চলে আসলো +1, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। জারণ মানেই হলো ইলেকট্রন ছাড়ন বিক্রিয়া, তাই না? আর এখানে দেখো 0 থেকে হয়ে গেল -1 ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে। তাইলে আমরা বিজারণের কাকে বলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যদি জারণ সংখ্যার মান কমে যায়, তাহলে দেখো এখানে 0 থেকে কত হয়ে গেল, -1। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া, তাই না? এবং আমরা তোমাদের এর আগের ক্লাসে বলছিলাম যে যার বিজারণ বিক্রিয়া হয় তাকে বলা হয় নরমালি জারক পদার্থ। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন কি হিসাবে কাজ করে? জারক হিসাবে কাজ করে। এবং কম বেশি আমরা সবাই পড়ছি যে জারক কাদেরকে বলা হয়? নরমালি গ্রুপ 17, গ্রুপ 16 এদেরকে নরমালি জারক বলা হয়, তাই না? একদম এক পর্যায় সারণীর একদম ডান দিকে যারা থাকে, আর একদম বাম দিকে যারা থাকে, যারা শক্তিশালী ধাতু, তাদেরকে নরমালি আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বিজারক, তাই না? তাইলে এই ক্ষেত্রে দেখো তো সোডিয়াম কি হিসাবে কাজ করে? এই ক্ষেত্রে সোডিয়াম কাজ করে হলো বিজারক হিসাবে। তুমি প্রশ্ন করবা কেন বিজারক হিসাবে কাজ করে? কারণ কি এই ক্ষেত্রে সোডিয়ামের কি ঘটছে? জারণ ঘটছে, তাই না? সোডিয়ামের জারণ। এখন আসো, তাইলে আমরা এটাকে কেন বিজারক বললাম না, যদিও তার বিজারণ ঘটে? এটা দেওয়া আছে এখানে দেখো। এই যে এটাকে কেন জারক বলা হয়, কারণ কি সে জারণ ঘটায়। শব্দটা এমন না যে তার জারণ ঘটে, শব্দটা হলো জারণ ঘটায়, মানে ক্লোরিন সোডিয়ামের জারণে সহায়তা করে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। এরপরে আসো বিজারক কেন বলবা, তাহলে সে হলো বিজারণ ঘটায়, তাহলে এমন না যে বিজারণ ঘটে তার নিজের, তাহলে সোডিয়াম কি করে, ক্লোরিনের বিজারণে সহায়তা করে। তাহলে এটাই হলো মেইন পার্থক্য, যে কেন এটার নামটা এমন বলা হয়। এবার আসো দেখো বিজারক কাকে বলে। দেখো এক বা একাধিক ইলেকট্রন হারায়। দেখো বিজারক যে আমাদের সোডিয়াম, সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন হারালো, যার ফলে তার +1 হলো। সেম জারণ দেখো এক বা একাধিক ইলেকট্রন সে কি করে, লাভ করে। তাহলে এক্ষেত্রে হলো সোডিয়াম থেকে কি হয়, এক্ষেত্রে সোডিয়াম থেকে হয় একটা ইলেকট্রন হারিয়ে হয় সোডিয়াম প্লাস। আর ক্লোরিনটা কি হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, ক্লোরিন মাইনাস। এবার আসো দেখো এই যে এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, যে বিজারকের নরমালি কি হয়, জারণ হয়। এই যে জারণ হয় আমাদের সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, আর জারকের নরমালি কি হয়, বিজারণ ঘটে। যেমন এই যে আমাদের দেওয়া আছে ক্লোরিন থেকে কি হয়, ক্লোরিন মাইনাস, তাইলে তার কি ঘটে, বিজারণ ঘটে। এইবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যে সংশ্লিষ্ট পরমাণুর ওএন, আমরা বলছিলাম ওএন বলতে কি বোঝানো হয়, অক্সিডেটিভ নাম্বার বা জারণ সংখ্যা। তাহলে ওএন বৃদ্ধি পায়। যেমন ধরো এই যে আমরা বলছিলাম যে বিজারক মানে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে 0 থেকে কত হয়ে গেল, +1। তাইলে এখানে কি হলো, জারণ সংখ্যার মান বাড়লো। আর এই ক্ষেত্রে দেখো হ্রাস পায়। তাইলে এই ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা যদি একটু নেমোনিক দিয়ে মনে রাখতে চাই, দেখো সোডিয়ামের ক্ষেত্রে 0 থেকে কত হয়ে গেল, +1 হলো। আর এখানে আমরা ক্লোরিনের ক্ষেত্রে কত মনে রাখবো, 0 থেকে কত হয়ে গেল, -1। তাহলে এটা হলো ক্লোরিনের জন্য, এবং এটা হলো কার জন্য, সোডিয়ামের জন্য। তাহলে এই জিনিসগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যে আসলে তোমার কখন এটাকে বিজারক বলবো, কখন জারক বলবো, বিজারকের কি ঘটে, বিজারক কি ঘটায়, এই জিনিসগুলো আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করব। এখান থেকে আসো দেখো এবার তোমরা এগুলার অ্যান্সার করতে পারবা। যেমন ধরো এই যে আমাদের প্রথম বিক্রিয়াটা, দেখো প্রথম বিক্রিয়াটা আমি তোমাদের দেখাই দিব, পরের গুলো ইনশাল্লাহ তোমরা পারবা। দেখো প্রথম বিক্রিয়াটা আমরা একটু দেখি, যে SnO প্লাস কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে কার্বন। আমাদের বলছে কি তৈরি হয়, আমরা বলবো Sn প্লাস হলো CO। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো, আমাদের জারণ বিজারণ বুঝার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে জারণ সংখ্যাগুলো বের করে ফেলতে হবে সবার জন্য। দেখো এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনেরটা সবসময় -2। আমরা অক্সিজেনেরটা কত ধরে নেই, আমরা ধরে নেই অক্সিজেনেরটা হলো কত, -2। তাহলে এখানে অক্সিজেনেরটা হলো -2। আর তাহলে টিনের ক্ষেত্রে কত হবে, তাহলে +2। এটা তো বুঝতে কারো অসুবিধা নেই। আর কার্বন যেহেতু একক অণু হিসাবে থাকে, তাহলে তার ক্ষেত্রে আমাদের কত ধরতে হবে, 0। এবার আসো এই ক্ষেত্রে দেখো তো
টিনের ক্ষেত্রে হয়ে গেল 0, কারণ কি সে একক অণু হিসাবে থাকে। কিন্তু কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, সেম এটা যদি -2 হয়, এটা হবে কত? +2, তাই না? কারণ কি কার্বন এখানে তোমার কম তড়িৎ ঋণাত্মক, সেম এখানে টিন হলো কি কম তড়িৎ ঋণাত্মক, তাই তো? এবার তোমরা আমাকে কম বেশি বলতে পারবা। দেখো Sn এই ক্ষেত্রে +2 থেকে কি হয়ে গেল? 0। আর কার্বন এখানে দেখো 0 থেকে কি হয়ে গেল? +2। তাইলে বলো তো, তার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এখানে অক্সিজেনের কোনো পরিবর্তন হয় না। তাহলে অক্সিজেনের জারণ বিজারণ কিছুই হয় না। আমরা বলবো যে অক্সিজেন এখানে নিউট্রাল থাকে বা অক্সিজেনের জারণ বিজারণ কিছু হয় না। তাইলে কার হলো? আমরা বলবো যে টিনের যেহেতু কমে যায় জারণ সংখ্যা, তাইলে টিনের হলো বিজারণ, তাই না? টিনের এক্ষেত্রে কি ঘটলো? টিনের ঘটলো হলো বিজারণ। আর যেহেতু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বেড়ে যায়, তাহলে কার্বন ডাই অক্সাইডের জারণ হলো, দেখো মিলে গেল, জারণই মাঝখানে লেখা আছে। সো আমরা মনে রাখবো কার্বন ডাই অক্সাইডের এক্ষেত্রে কি হয়? জারণ হয়। তাইলে আমরা কিভাবে এটার ব্যাখ্যা দিলাম? তাইলে বলো, কার্বন ডাই অক্সাইডের জারণ হয়, টিনের ক্ষেত্রে বিজারণ হয়। এখন যদি প্রশ্ন করি তাহলে জারক বিজারককে, যার জারণ হয় তাকে আমরা বলবো বিজারক। তাহলে এখানে কার্বন বিজারক হিসাবে কাজ করে, এবং এসএন এখানে কি হিসাবে কাজ করে? এসএন এখানে কি হিসাবে কাজ করে? জারক হিসাবে কাজ করে। তা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। পরের গুলো তোমরা করতে পারবা। পরের গুলো তোমরা কিভাবে করবা? এই যে যেমন ধরো সেম আমরা এটার ক্ষেত্রে ধরে নিব 0। এখানে আমরা কত ধরবো? দেখো তো, এখানে আমরা এটাকে যদি -2 ধরি, তাহলে -2 ধরলে এটা হয়ে যাবে +5, তাই না? যে ইয়ার ক্ষেত্রে কত হয়ে যাবে? আয়োডিনের ক্ষেত্রে এখানে কত হবে জারণ সংখ্যা? +5। আর এই ক্ষেত্রে দেখো, এখানে এখানে তো আমরা জানি যে -2 হবে আর +2 হবে, তাই না? কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে পাওয়া যাবে কত? +2। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে পাওয়া যাবে কত? +2। এবার আসো, এই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কত পাওয়া যাবে? -2। আচ্ছা, অক্সিজেন সবসময় -2। দেখো এই ক্ষেত্রে দেখো, এখানে অক্সিজেনের ক্ষেত্রে কত পাওয়া যাচ্ছে? দেখো তো, এখানে অক্সিজেনের ক্ষেত্রে সেম পাওয়া যাচ্ছে হলো -2। যদি অক্সিজেনের ক্ষেত্রে -2 পাওয়া যায়, তাহলে কার্বনের ক্ষেত্রে এখানে কত পাওয়া যাবে? দেখো তো, এখানে পাওয়া যাবে কার্বনের ক্ষেত্রে হলো +5, সরি +4। কারণ কি আমরা 2 দুগুণে 4, তাহলে ওই পাশে চলে গেলে +4। তাহলে এই ক্ষেত্রে এবার তুমি চিন্তা করতে পারো, দেখো যে একজনের জারণ সংখ্যা তোমার বাড়লো, একজনের জারণ সংখ্যা তোমার কমলো। তাহলে কার জারণ সংখ্যা বাড়লো? কার্বনের জারণ সংখ্যা বাড়লো। আর কার জারণ সংখ্যা কমলো? আয়োডিনের জারণ সংখ্যা কমলো। তাহলে তোমরা আমাকে বলো যে এই বিক্রিয়াটা কি হবে? এই বিক্রিয়াটা আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বিজারণ বিক্রিয়া। এবং এই যে কার্বন থেকে কার্বন ডাই কার্বন মনো অক্সাইড থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া, এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। তাইলে আমরা কম বেশি এখন বলতে পারবো জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া নিচের কোনটি। এবং আমি যদি তোমাদের প্রশ্ন করি, এখন আমরা যদি প্রশ্ন করি যে জারক কোনটি, বিজারক কোনটি, তাহলে আমরা বলতে পারবো যার জারণ হয় তাকে বলবো বিজারক। তাহলে এখানে কার্বন কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। আর যার বিজারণ হয় তাকে বলবো জারক। তাহলে এখানে আয়োডিন পেন্টা অক্সাইড যেটা, এটা কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। সো আমরা এখানে জারক হিসেবে কাজ করে। সো আমরা এগুলো বলতে পারবো। লাস্টেরটাও আমরা এভাবেই বাসায় করার চেষ্টা করব। আচ্ছা, চলে আসো। এবার আসো, দেখো এখানে এই যে বলছে যে জারণ সংখ্যা এবং একই পদার্থের জারক বিজারক রূপে আচরণ করা। দেখো কিছু কিছু পদার্থ জারক বিজারক উভয় রূপে আচরণ করতে পারে। মানে কি? যে তার জারণ সংখ্যা বাড়তেও পারে কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তার জারণ সংখ্যা কি হতে পারে? কমতেও পারে। যেমন এখানে দেওয়া আছে, দেখো যে কোন মৌলের সর্বনিম্ন জারণ সংখ্যার যৌগ কেবলমাত্র বিজারক রূপে বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে নিজে জারিত হয়ে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি করে। আর বলছে মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা যৌগ কেবল জারক রূপে ক্রিয়া করে বিক্রিয়া শেষে নিজে বিজারিত হয়ে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হ্রাস করে। এই দুইটা আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা ক্লোরিনের শরণাপন্ন হব। দেখো ক্লোরিন, আমাকে জাস্ট বলবা যে ক্লোরিনের ক্ষেত্রে দুইটা জারণ সংখ্যা আমরা শিখছিলাম। একটা হলো সর্বনিম্ন জারণ সংখ্যা কত? নিম্ন সর্ব এরপরে আর সর্বোচ্চ জারণ সংখ্যা কত? এই দুইটা জিনিস আমাকে বলবা। যে আমরা একটু আগে এই জিনিসটা নিয়ে আলোচনা করছি যে ক্লোরিনের ক্ষেত্রে সর্বনিম্ন জারণ সংখ্যা হলো -1, তাই না? এবং সর্বোচ্চ জারণ সংখ্যা এখানে কত ক্লোরিনের ক্ষেত্রে? আমরা বলি যে +7। এবার তুমি চিন্তা করো, এবার আমরা এই দুইটা লাইনের ব্যাখ্যা পড়ার চেষ্টা করব। বলা হয় কি যে যদি সর্বনিম্ন জারণ সংখ্যা কখনো থাকে, যেমন ক্লোরিনের যদি কখনো কি থাকে? -1 থাকে। যেমন ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড অবস্থায়
সোডিয়াম ক্লোরাইড অবস্থায় ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। বলছে যে কেবল সে কি রূপে কাজ করতে পারবে? বিজারক রূপে কাজ করতে পারবে। মানে তার কি ঘটা সম্ভব? জারণ ঘটা সম্ভব। মানে কি যে -1 থেকে সে বৃদ্ধি পেতে পারবে তার জারণ সংখ্যা, কখনো কমতে পারবে না। -1 থেকে কখনো -2 হতে পারবে না। -1 থেকে কি হতে পারবে? ধরো Cl2 যদি তৈরি করে তাহলে 0 হতে পারবে। মানে তার কি ঘটা সম্ভব? জারণ ঘটা সম্ভব, তাই না? এবং আসো, তাইলে সে তার জারণ ঘটবে, তাহলে সে কি রূপে কাজ করবে? সে বিজারক রূপে কাজ করবে। এবং বিক্রিয়া শেষে নিজে কি হয়? এই যে নিজে জারিত হয়, তাহলে নিজের জারণ হয় এবং কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সে কি করে? বৃদ্ধি করে। এই যে আমরা বললাম -1 থেকে সে কি হয়ে যাবে? সে 0 হয়ে যাবে। এবার আসো সর্বোচ্চ জারণ সংখ্যা, যেমন আমরা যদি একটু আগের যৌগটার কথা চিন্তা করি, Cl2O7, এক্ষেত্রে দেখো ক্লোরিনটা হলো কত আমাদের? +7, তাই না? ক্লোরিনটা +7। এখন আসো, এই +7 থেকে কখনোই কি হওয়া সম্ভব না? +8 হওয়া সম্ভব নয়। তাহলে কি হতে পারে? নিচেরটা হতে পারে +6 প্লাস, এরপরে +5 +4 এরকম করে সে যাইতে পারে। যেমন ধরো এটা থেকে সে পরিবর্তন হয়ে যে ClO3 এটাতে পরিবর্তন হয়ে যেতে পারে, পারক্লোরেট আয়নে পরিবর্তন হয়ে যেতে পারে। যদি সে পারক্লোরেট আয়নে পরিবর্তন হয়ে যায় তাহলে তার জারণ সংখ্যা এখানে কত হবে? +6। তাহলে এই ক্ষেত্রে দেখো জারণ সংখ্যা কমলো, তাই না? তাইলে জারণ সংখ্যা কমা মানে সে কি বিক্রিয়া করলো? তার ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে নিজে কি হয়? বিজারিত হয়। তাহলে নিজে কি রূপে কাজ করে? আমরা বলি জারক রূপে কাজ করে। এবং কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সে কি করে? হ্রাস করে। সো এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা দিয়ে পড়ার চেষ্টা করব যে ক্লোরিন সর্বোচ্চ হলে তার ক্ষেত্রে জারণ সংখ্যা সবসময়ই কমবে। তাহলে তার বিজারণ হবে সবসময় এবং সে সবসময় জারক হবে। আর যখনই ক্লোরিনের সর্বনিম্ন পাওয়া যাবে তাহলে সে বিজারক রূপে কাজ করবে এবং নিজে তোমার কি হবে? জারিত হয়ে জারণ সংখ্যা বৃদ্ধি করবে। এক্ষেত্রে দেখো একটা উদাহরণ জাস্ট এমসিকিউর মতো দেওয়া আছে যে হাইড্রোজেন সালফাইড কি রূপে কাজ করে? বিজারক। গাঢ় সালফিউরিক অ্যাসিড কি রূপে কাজ করে? জারক। কিন্তু সালফার ডাই অক্সাইড সেই কি রূপে কাজ করতে পারে? অবস্থাভেদে জারক হতে পারে, আবার অবস্থাভেদে কি হতে পারে? বিজারক হতে পারে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটারই একটা ব্যাখ্যা আমরা দিতে চাই যে সালফার ডাই অক্সাইড, যেমন আমরা বলতে পারি যে সালফার ডাই অক্সাইড থেকে সালফার তৈরি হতে পারে, অথবা সালফার ডাই অক্সাইড থেকে তোমার দেখো এখানে যদি আমরা ধরি এই যে সালফার ডাই অক্সাইড থেকে তোমার কি হতে পারে? সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে, H2SO4। তাহলে এবার তো তোমরা বলতে পারবা, তোমরা বলো যে কোন ক্ষেত্রে জারণ সংখ্যা বাড়লো, কোন ক্ষেত্রে জারণ সংখ্যা কমলো। দেখো এই ক্ষেত্রে আমরা জানি -2, এই ক্ষেত্রে হলো কি -2। তাহলে অক্সিজেনেরটা, সরি, এই দুই ক্ষেত্রেই হলো কি হিসেবে কাজ করে? +2। আর অক্সিজেনেরটা কি হিসাবে থাকে? -2 হিসাবে থাকে, তাই না? আচ্ছা, তাহলে -2 আমাদেরকে এটাকে কি করতে হবে? আমাদের এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে সালফারের কত পাওয়া যায়? +4 পাওয়া যায়। এবার আসো যে সালফারের ক্ষেত্রে কত পাওয়া যাবে? আমরা বলবো সালফারের ক্ষেত্রে হয়ে যাবে 0। এবং সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করো কত পাওয়া যাবে দেখো তো, যে আমরা এখানে 8 পাবো, 8 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 6। তাহলে কত হবে? +6। তাহলে এক ক্ষেত্রে দেখো বাড়লো, যে -4, +4 থেকে একটাতে হয়ে গেল তোমার 0, আর +4 থেকে একটাতে হয়ে গেল কত? +6। তাহলে উপরের বিক্রিয়াটাতে তার কি বিক্রিয়া ঘটলো? উপরের বিক্রিয়াটাতে তার বিজারণ ঘটলো, তাই না? বিজারণ। এবং নিচেরটাতে তার কি ঘটলো? নিচেরটাতে তার ঘটলো হলো জারণ। এবং উপরের ক্ষেত্রে সে কি হিসাবে কাজ করলো? উপরেরটাতে সে জারক হিসাবে কাজ করলো এবং নিচের বিক্রিয়াটাতে সে কি রূপে কাজ করলো? সে বিজারক রূপে কাজ করলো। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব যে এটা উভয় রূপেই কাজ করে। এরকম আরো কয়েকটা উদাহরণ আমরা সামনে যত যাব তত পাবো। দেখো এই যে এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে আয়রন অক্সাইড সে কিভাবে অবস্থাভেদে জারক হতে পারে, বিজারক হতে পারে। এখানে সহজেই ২ টা উদাহরণ দেওয়া আছে। দেখো এই যে কার্বনের সাথে সে বিক্রিয়া করে আয়রন তৈরি করতে পারে, অথবা সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Fe2O3 তৈরি করতে পারে। তাহলে দেখো সে যখন দুই ক্ষেত্রেই তার জারণ সংখ্যা কত? +2। তাইলে কার্বনের সাথে যখন বিক্রিয়া করে তখন তার জারণ সংখ্যা হয়ে যায় 0। যখন সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হয়ে যায় হলো +3। তাহলে এক ক্ষেত্রে বাড়ে, এক ক্ষেত্রে কমে। তাহলে যেই ক্ষেত্রে বাড়বে সেই ক্ষেত্রে সে বিজারক রূপে ক্রিয়া করবে এবং এই বিক্রিয়াটা হবে কোন বিক্রিয়া? এই বিক্রিয়াটা হবে হলো জারণ বিক্রিয়া, তাই না? এবং উপরের ক্ষেত্রে দেখো সে জারক রূপে ক্রিয়া করে, তাইলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। তাহলে তার জারণ বিজারণ উভয় বিক্রিয়াই ঘটে এবং এই ক্ষেত্রে সে জারক বিজারক উভয় রূপেই কাজ করতে পারে। এটা দেখো, এটা তো তোমরা কম বেশি পারবা যে K2MnO4, এই ক্ষেত্রে আমরা যদি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বের করতে যাই আমরা X ধরবো। X ধরে আমরা কত পাবো দেখো তো? আমরা পাবো হলো +6। তাহলে আল্টিমেটলি অ্যান্সার কত হবে? খ, +6।
এবার আসো আসো আমরা বিশেষ কিছু বিক্রিয়া সম্পর্কে জানবো, খুবই সহজ জিনিস। বিশেষ কিছু বিক্রিয়া সম্পর্কে, এগুলা সরাসরি আমাদের মেডিকেলে চলে আসে, যে স শত জারণ এবং বিজারণ বিক্রিয়া কাকে বলে বা অটো রেডক্স বিক্রিয়া কাকে বলে। দেখো, আমরা বিক্রিয়া দিয়ে পড়ার চেষ্টা করব যে আসলে এটা বলতে কি বোঝানো হয়। দেখো, এটা হলো একটা যৌগ, তাই না? পটাশিয়াম, আমাদের এটাকে কি বলা হয়? পটাশিয়াম নাইট্রেট। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন থাকে, আবার কি থাকে? অক্সিজেন থাকে। একটা যৌগের মধ্যেই যদি ২ টা পরমাণুর জারণও হয় আবার বিজারণও হয়। যেমন ধরো এই যে পটাশিয়াম নাইট্রেট, এই যৌগটাতে নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো +5, অক্সিজেনের হলো -2। এটা পরিবর্তন হয় যদি তাপ দেই, তার বিয়োজন হয় এবং ২ টা জিনিসের পরিবর্তন হয়। একটা হলো তোমার নাইট্রাইটে পরিণত হয় পটাশিয়াম নাইট্রাইট, আর একটা হলো অক্সিজেন। এই ক্ষেত্রে দেখো নাইট্রাইটের ক্ষেত্রে কত হবে? +3, আর অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? 0। তাইলে এখানে একই মৌলের ২ টা পরমাণুর মধ্যে কি ঘটে? জারণ বিজারণ ঘটে। এটা কি আমরা বলি নরমালি কি? শতজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, যে রেডক্স বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের, বিক্রিয়ক পদার্থ বলতে এখানে কি পটাশিয়াম নাইট্রেট অনুস্থিত, তার মধ্যে অবস্থিত কোনো মৌলের পরমাণুর যদি জারিত হয়, একই সাথে ওই অনুস্থিত অপর মৌলের পরমাণুর যদি কি হয়? বিজারিত হয়, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি? শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের কাকে বলে এই জিনিসটা আমাদের পড়তে হবে, এবং আমাদের পড়তে হবে একটা উদাহরণ দাও, এরকম একটা উদাহরণ। সেইম দেখো এটার ক্ষেত্রে দেখো, এবার তোমরা বুঝতে পারবা যে এখানে দেখো যেটা দেওয়া আছে, এই যৌগের ক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা দেওয়া আছে +5 -2। এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেনেরটা হয়ে গেল +4, অক্সিজেনেরটা হয়ে গেল, সরি, অক্সিজেনটা হয়ে গেল 0। তাইলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? যে একই সাথে জারণ বিজারণ ২ টা বিক্রিয়াই হয় একই মৌলের ২ টা পরমাণুর মধ্যে। এই কারণে এটাকে আমরা কি বিক্রিয়া বলবো? এটাকে আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া বলবো। আচ্ছা, এবার আসো অসামঞ্জস্য বিক্রিয়া। সেইম আমরা স বিক্রিয়া দেখে এটা পড়ার চেষ্টা করব। দেখো, এই বিক্রিয়াটাতে একটু চিন্তা করো। দেখো এখানে দেওয়া আছে ক্লোরিন Cl2। তাই আমরা জানি ক্লোরিন একটা মুক্ত পরমাণু হিসেবে থাকে, তাহলে তার জারণ সংখ্যা হবে কত? 0। তাইলে এই ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা 0 পাই, দেখো এই ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ২ টা যৌগ তৈরি করে যেখানে ক্লোরিন পাওয়া যায়। যে NaCl অথবা NaClO3, ২ ক্ষেত্রেই কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা হয় ভিন্ন, ভিন্ন। দেখো, এক ক্ষেত্রে হয় -1, এক ক্ষেত্রে হয় +5। তাইলে ক্লোরিনের জারণ সংখ্যা ON কত ছিল? ON ক্লোরিনের ক্ষেত্রে, ON এই ক্ষেত্রে ছিল হলো 0। 0 ২ টা ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো একটা যৌগের ক্ষেত্রে পাওয়া গেল -1, আরেকটা যৌগের ক্ষেত্রে পাওয়া গেল +5। তাইলে যেখানে -1 পাওয়া গেল সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। আর যেটাতে +5 পাওয়া গেল সেই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। তাইলে অক্সিজেনের, ক্লোরিনের একসাথে একটা বিক্রিয়ার ভিতরেই জারণও হচ্ছে আবার বিজারণও হচ্ছে। সো এই ক্ষেত্রে ক্লোরিনের একইভাবে একই বিক্রিয়াতে জারক বিজারক উভয় হিসেবে কাজ করার একটা প্রমাণ পাওয়া যায়। এই ধরনের বিক্রিয়াগুলা কি নরমালি কি বলা হয়? বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন দেখো, যে রেডক্স বিক্রিয়ায় কোন বিক্রিয়কের অনুস্থিত নির্দিষ্ট মৌলের কিছু পরমাণু, দেখো যে নির্দিষ্ট মৌলের যেকোনো একটা মৌলের কিছু পরমাণু কি হবে? জারিত হবে এবং উচ্চ জারণ সংখ্যা লাভ করবে, এবং আবার কি হবে? বিজারিত হয়ে নিম্ন জারণ সংখ্যা যুক্ত উৎপাদে পরিণত হবে। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? অসামঞ্জস্য বিক্রিয়া বলতে পারি। সো আমরা অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে আমরা পড়বো, এবং এটার উদাহরণটা বুঝে, বুঝে পড়ার চেষ্টা করব। যে ক্লোরিন, তার ক্ষেত্রে জারণও হয় আবার বিজারণও হয়। যেহেতু একজনেরই একই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ ২ টাই হয়। সো এটাকে আমরা কি বলতে পারি? অসামঞ্জস্য বিক্রিয়া। এবার আসো উল্টা সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া হলো অসামঞ্জস্য বিক্রিয়ার উল্টা জিনিস। মানে আমরা অসামঞ্জস্য বিক্রিয়ায় কি দেখলাম? যে 0 থেকে -1 হইছে, আবার কি হইছে? 0 থেকে -1 হইছে আবার +5 হইছে। এই ক্ষেত্রে হবে কি? ২ টা মিলে একটা হয়ে যাবে। এই যে যেমন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন সালফাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস মিলে পানি এবং সালফার তৈরি করে। তাহলে দেখো তো ২ ক্ষেত্রেই কি থাকে? সালফার থাকে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি যে সালফারের ON নাম্বার কত? দেখো তো ON নাম্বার দেওয়া আছে, দেখো যে ২ টা দেওয়া আছে। একটা হলো -2 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে +4। ২ টা যৌগের ক্ষেত্রে ২ টা। এই ২ টাই আল্টিমেটলি একটা যৌগে পরিণত হয় এবং তার ক্ষেত্রে কত পাওয়া যায় জারণ সংখ্যা? সেটা হলো 0। তাহলে দেখো আগে ছিল ২ টা যৌগের ক্ষেত্রে ২ টা জারণ সংখ্যা। এখন ২ টাই মিলে হয়ে গেল একটা যৌগ, এবং তার জারণ সংখ্যা কত পাওয়া যাচ্ছে এখানে? 0। তাহলে এই ক্ষেত্রে কি হলো? আলাদা, আলাদা ২ টা বিক্রিয়ক। দেখো এটাও আলাদা বিক্রিয়ক, এটাও আলাদা বিক্রিয়ক।
দুইটারই ক্ষেত্রে কি হলো, একটার জারণ হলো একটার বিজারণ হলো, আলটিমেটলি তোমার কি হয়ে গেল, একটা যোগে পরিণত হয়ে গেল। এই জিনিসটা কি আমরা কি বলি, সামঞ্জস্য বিক্রিয়া। যেমন ধরো -2 থেকে যদি 0 হয় তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হলো বিজারণ বিক্রিয়া। আর যদি +4 থেকে, দেখো এই যে -2 থেকে 0 হওয়া মানে এখানে হলো বাড়লো জারণ সংখ্যা, তাইলে আমরা এটাকে বলবো এক ধরনের জারণ বিক্রিয়া। আর +4 থেকে 0 হওয়া এটাকে আমরা কি বিক্রিয়া বলবো, এটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাইলে কি হলো, আলাদা আলাদা দুইটা যৌগের ক্ষেত্রে জারণও দেখা গেল বিজারণও দেখা গেল এবং এরা একটা যৌগে পরিণত হলো। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, সামঞ্জস্য বিক্রিয়া। দেখো যে রেডক্স বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক, এক্ষেত্রে আমরা দুটি বিক্রিয়ক পদার্থ চিন্তা করব, দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে থাকা ভিন্ন ভিন্ন জারণ অবস্থার একটি মৌল, তাহলে ভিন্ন ভিন্ন জারণ অবস্থার একটি নির্দিষ্ট মৌল। তাই এই ক্ষেত্রে দেখো যে সালফারের ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ক ছিল, কিন্তু দুইটাই একই যৌগ ছিল সালফার, এবং দুইটার ক্ষেত্রে জারণ সংখ্যা কি ছিল, ভিন্ন ভিন্ন ছিল। তাইলে একটি উৎপাদ উৎপন্ন করে, দেখো যেমন এখানে শুধুমাত্র সালফার উৎপন্ন করলো, যার ফলে তোমার কি হলো, জারণও হলো আবার বিজারণও হলো, যার মধ্যে উভয় বিক্রিয়কের নির্দিষ্ট মৌলটি রেডক্স বিক্রিয়ার মাধ্যমে মধ্যবর্তী কোনো একটি জারণ অবস্থা লাভ করে, তাকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া। তাহলে মধ্যবর্তী একটা জারণ অবস্থা লাভ করে, তাহলে মানে কি দুইটার ক্ষেত্রে সেম পাওয়া যায়, শূন্য। একটা +4 থেকে হয়ে গেল শূন্য, আর একটা -2 থেকে হয়ে গেল শূন্য। তাহলে একটা জারণ হলো আরেকটার বিজারণ হলো, আলটিমেটলি মধ্যবর্তী একটা উৎপাদে পরিণত হলো। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, সামঞ্জস্য বিক্রিয়া বলতে পারি। যেমন এখানে দেখো, এটা পড়লে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে পটাশিয়াম KBrO3 এবং KBr পটাশিয়াম ব্রোমাইড, এই দুইটার মধ্যেই ব্রোমিন থাকে, এক ক্ষেত্রে থাকে হলো +5, আরেকটার ক্ষেত্রে থাকে হলো ব্রোমিনের -1। দুই ক্ষেত্রেই ব্রোমিন, দেখো ব্রোমিন গ্যাসে পরিণত হয়, আমরা জানি গ্যাসে যদি পরিণত হয় তার ক্ষেত্রে জারণ সংখ্যা কত পাওয়া যাবে, শূন্য পাওয়া যাবে। তাহলে দেখো আলাদা আলাদা দুইটা যৌগের মধ্যে ছিল, দুইটারই জারণ সংখ্যা ভিন্ন ছিল, আলটিমেটলি বিক্রিয়া করে তারা কি করলো, একটা জারণ সংখ্যা লাভ করলো, মধ্যবর্তী একটা জারণ সংখ্যা। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, সামঞ্জস্য বিক্রিয়া এবং সামঞ্জস্যতা বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় কি জারণও ঘটে বিজারণও ঘটে। যেমন ধরো +5 থেকে 0 হয়ে গেল, তাহলে এখানে কি ঘটলো, বিজারণ। -1 থেকে 0 হলো, তাহলে জারণ সংখ্যা বাড়লো, -1 থেকে 0, তাইলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, জারণ ঘটা। এবার আসো বিরঞ্জন বিক্রিয়া, ব্লিচিং, তাই না? বিরঞ্জন মানে হলো রং বাদ দেওয়া, তাই না? মানে হলো বাদ, আর রঞ্জন মানে তো রং করা কোনো জিনিসকে। তাহলে বিরঞ্জন মানে হলো কোনো একটা পদার্থ থেকে রং বা বর্ণটাকে বাদ দিতে যেসব পদার্থগুলা কাজ করে বা মৌলগুলা কাজ করে তাদেরকে বিরঞ্জক বলা হয়, এবং যে বিক্রিয়ার মাধ্যমে কাজ করে তাকে কি বলা হয়, বিরঞ্জন বিক্রিয়া। যেমন ধরো এই যে সকল জারক বিজারক জারণ এবং বিজারণ ক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ্জ এবং প্রাণীজ রঙিন পদার্থকে কি করে, বিবর্ণ করে, তাদেরকে বলা হয় বিরঞ্জক পদার্থ, ঠিক আছে? বা দেখো এরূপ বিক্রিয়াকে কি বলা হয়, যে বিরঞ্জন বিক্রিয়া বলা হয় বা ব্লিচিং বিক্রিয়া বলা হয়, ঠিক আছে? এক্ষেত্রে দেখো আমাদের উদাহরণ পড়তে হবে, কাকে বলে আমরা তো পড়লাম, বিরঞ্জন বিক্রিয়া কাকে বলে এবং বিরঞ্জক কাকে বলে বা বিরঞ্জন বিক্রিয়া কাকে বলে। এবার আসো এই যে বিরঞ্জক গুলার নাম শিখবো আমরা। দেখো পানির উপস্থিতিতে ক্লোরিন, সালফার ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পার অক্সাইড কি রূপে কাজ করতে পারে, বিরঞ্জক রূপে কাজ করতে পারে। তাইলে কোনো একটা পদার্থ থেকে এরা কি করতে পারে, বর্ণ দূর করতে পারে। এবার আসো ক্লোরিন সবল বিরঞ্জক হওয়ায় সে কই থেকে দেখো রং তুলতে সহায়তা করে, মোটা আঁশ, সুতার তৈরি গেঞ্জি এবং কাপড়ের ব্লিচিং এর কাছে ক্লোরিন পানিকে ব্যবহার করা হয়। শোনো, মনে রাখবা ক্লোরিন কিন্তু একা ব্লিচিং করতে পারে না, ক্লোরিনের সাথে কাকে যুক্ত হতে হয়, পানি থাকতে হয়, এই কারণে এটাকে বলে ক্লোরিন পানি। তাহলে ক্লোরিন পানি মানে কি, পানি প্লাস হলো ক্লোরিন, পানিও থাকে ক্লোরিনও থাকে। এবার আসো দেখো সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, এটা হলো কি মৃদু বিরঞ্জক। তাইলে এই ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়, যে উল, সিল্ক এবং সূক্ষ্ম সুতার বস্তুকে, কাগজের মণ্ডকে বিরঞ্জন করার কাজে সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এখানে দেখো এই ক্ষেত্রে তোমার বিক্রিয়াটা দেওয়া আছে, সে কিভাবে বিক্রিয়া করে। তাহলে আমরা এখান থেকে জাস্ট বিক্রিয়াটা মনে রাখবো, এবং আমরা এখানে মনে রাখবো যে দেখো ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে একটা জায়মান অক্সিজেন তৈরি করে, আর সালফার ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে একটা জায়মান হাইড্রোজেন তৈরি করে। এই দুইটা জিনিসই আসলে কি করে, দেখো এই যে একজন হলো জারিত বর্ণহীন বস্তু, আরেকটা হলো বিজারিত বর্ণহীন বস্তু, এরাই আসলে রঙিন বস্তুকে কি করে, বর্ণ বাদ দিতে সহায়তা করে বা বর্ণহীন করে তোলে। এবার আসো দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এটা কোন কোন ক্ষেত্রে বর্ণ দূর করতে সহায়তা করে, এই যে মাথার কালো চুলকে বিরঞ্জিত করার জন্য হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। তাহলে
যেসব পার্লার গুলাতে নরমালি দেখা যায় যে চুল কালার করা হয় বিভিন্ন কালারের, তাহলে প্রথমে কি করা হয়? প্রথমে কালো রংটাকে কি করা হয়? দূর করা হয়। কি দিয়ে দূর করা হয়? হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। পরবর্তীতে বিভিন্ন আর্টিফিশিয়াল রং সেখানে কি করা হয়? সাপ্লাই করা। তাহলে এই যে এখানে লেখা আছে দেখো যে ফিমেলদের বিউটি পার্লারে নরমালি এই যে বিভিন্ন রং করার কাজে এই ক্রিম ব্যবহার করা হয়। যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমে কি থাকে? হাইড্রোজেন পারঅক্সাইড থাকে। আসলে এই দেখো এটা একদম ক্লাসের শুরুতে আমরা বলে ফেলছি যে এই ক্ষেত্রে জারণ সংখ্যা ON বলতে এখানে কি বোঝাচ্ছে? জারণ সংখ্যা কত হবে? আমরা বলছিলাম এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা ক্যালসিয়াম OCl এবং আমরা লিখবো Cl, তাই না? আমরা এটাকে একটু ভেঙে লিখবো যে ক্যালসিয়াম 2+, এরপরে আমরা লিখবো OCl Cl, এই পুরাটাকে লিখবো 2-, এরপরে এটা নিয়ে আর আমাদের কাজ নেই। আমরা এটাকে এবার দুইটা ভাগ করে ফেলবো। আমরা লিখবো Cl-1 আর OCl এটা হবে -1, কারণ কি -1 যোগ করলে কত হবে? +-2। তাহলে আলটিমেটলি এটা একটা চলে আসলো দেখো, যেটা হলো পরেরটা। এবার আসো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যাবে? অক্সিজেনের ক্ষেত্রে পাওয়া যাবে +2, আর ক্লোরিনেরটা যদি আমরা সরি অক্সিজেনেরটা পাওয়া যাবে হলো -2, ক্লোরিনেরটা যদি আমরা ধরি +x পাওয়া যাবে -1। তাহলে আলটিমেটলি x এর মান কত পাওয়া যাবে? x এর মান কত পাওয়া যাবে? +1। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে প্রথমটা যেটা সেটা হলো +1, আর পরেরটা যেটা সেটা হলো -1। সো এই অঙ্কটা আমরা এভাবে করার চেষ্টা করব, জারণ সংখ্যা বিজারণ সংখ্যা কিভাবে বের করতে পারি। আচ্ছা এখানে আসো। এখান থেকে আমরা খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য মেডিকেলে প্রশ্ন আসে। একদম পেইড কোয়েশ্চেন আসে। সরাসরি বলা হয়, এই দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ২ টা মাধ্যমে কাজ করতে পারে। আমরা বলি অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম। দেখো ২ টা বিক্রিয়া করতে পারে। অম্লীয় মাধ্যমেও করতে পারে, ক্ষারীয় মাধ্যমেও করতে পারে। প্রশ্ন আসে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে, তাইলে এই ক্ষেত্রে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? আমরা বলি ৫ টা ইলেকট্রন। এবং কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে ক্ষারীয় মাধ্যমে? আমরা বলি ৩ টা ইলেকট্রন। তাহলে চিন্তা করো তো সেই ইলেকট্রন গ্রহণ করে। আমরা বলছিলাম ইলেকট্রন গ্রহণ করলে এটা কি বিক্রিয়া? এটা হবে জারণ বিক্রিয়া, সরি বিজারণ বিক্রিয়া। তাহলে সে কি হিসাবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। তাহলে আমরা এই যে নামটা শিখলাম সে হলো এক ধরনের আসলে কি? সে হলো এক ধরনের সে হলো এক ধরনের কি? আমরা বলব সে হলো এক ধরনের জারক। তাইলে এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা মনে রাখবো? আমরা বলব যে ক্ষারীয় মাধ্যম বলি বা অম্লীয় মাধ্যম বলি ২ ক্ষেত্রেই সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন সংখ্যার ভিন্নতা হতে পারে। ২ ক্ষেত্রেই সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করা বিক্রিয়াটাকে আমরা কি বলবো? ইলেকট্রন গ্রহণ করা বিক্রিয়াটাকে আমরা বলব কি? বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া যে করে তাহলে সে কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক। মেডিকেলে প্রশ্ন আসবে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি রূপে কাজ করে? জারক রূপে কাজ করে না বিজারক রূপে কাজ করে? তাহলে আমরা বলব যে যেহেতু ২ ক্ষেত্রেই সে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তাকে আমরা বলব জারক, এবং তার কোন বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা গেল। এবার পরবর্তী প্রশ্ন আসবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কতগুলা ইলেকট্রন গ্রহণ করে? আমরা বলব ৫ টা ইলেকট্রন গ্রহণ করে। এবার আসো ক্ষারীয় মাধ্যমে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? আমরা বলব ৩ টা ইলেকট্রন গ্রহণ করে। তাইলে এবারের এই প্রশ্নটাও আমরা তাইলে পারবো কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে। এবার আসো দেখো, আমরা সবাই জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত পাওয়া যায়? +7। আমরা একটু আগে দেখে আসছি, X ধরে আমরা করে এটা দেখে আসছি। তাইলে ৫ টা ইলেকট্রন গ্রহণ করলে তার পরিবর্তন কি হবে? দেখো তার যদি +7 হয়, সে যদি ৫ টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? মাইনাসের দিকে যেতে থাকবে। তাহলে +7 - 5 কত হবে? +2। তাহলে এই ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? +2। এবং যদি সে ৩ টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ৭ থেকে ৩ বাদ যাবে, কত হবে? +4। এটাও জিজ্ঞাসা করে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের পরিবর্তনশীল জারণ সংখ্যা কত? তাহলে তখন আমরা বলব যে অম্লীয় মাধ্যমে তা সে যেহেতু ৫ টা ইলেকট্রন গ্রহণ করে, আগে ছিল +7 এখন ৫ টা ইলেকট্রন, তাহলে -5 কত হবে? +2। তাহলে এই জিনিসগুলো আমাদের এমসিকিউ তে আসতে পারে। একদম লাস্ট প্রশ্ন যে তাইলে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসে পরিণত হয়? ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসে পরিণত হয়? দেখো দেখাই যাচ্ছে যে অম্লীয় মাধ্যমে যে ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়, ম্যাঙ্গানিজ 2+ এর জারণ সংখ্যা কত? +2। তাহলে আমরা বলছিলাম যে পরিবর্তনশীল জারণ কি হবে? পরিবর্তিত যেটা সেটা হলো +2। আর দেখো MnO2 ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা, এই ক্ষেত্রে দেখো অক্সিজেনের যদি তুমি -2 ধরো তাহলে কি পাওয়া যাবে? আমাদের +4 পাওয়া যাবে, তাই না? সো এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখব। খুব সুন্দর এমসিকিউ আসে, এবং আমরা সামনে যে কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব খুব বুঝে, বুঝে ওই জিনিসগুলোর জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসো পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট সে অম্লীয় মাধ্যমে কাজ করে, এবং এই ক্ষেত্রে সে কি করে? দেখো সে তোমার ৩ টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? সে ৩ টা ইলেকট্রন। তাইলে
এখানে কিন্তু ক্রোমিয়াম আছে দুইটা। ক্রোমিয়াম কয়টা? দুইটা। তাইলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা জানি এখানে কত? +6। একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। তাহলে দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? +12। ওইদিকে আমরা যাব না। আমরা মনে রাখবো এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +6। দুইটা ক্রোমিয়াম প্রতিজনই ৩টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাইলে একটা ক্রোমিয়ামও ৩টা ইলেকট্রন গ্রহণ করে, আরেকটা ক্রোমিয়ামও ৩টা ইলেকট্রন গ্রহণ করে। তাইলে মোট কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে? আমরা বলি মোট সে ৬টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে মোট? তাইলে ৬টা ইলেকট্রন গ্রহণ করে। প্রতিজন ৩টা করে। তাইলে যদি কখনো জিজ্ঞাসা করে প্রশ্নে যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আমরা পড়ি K2Cr2O7, এই ক্ষেত্রে ক্রোমিয়াম কয়টা আছে? আমরা বলব ২টা। এরপরে বলবে এই ক্রোমিয়াম প্রতিজন কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে? আমরা বলবো প্রতিজন ৩টা করে ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু যদি আমাদের জিজ্ঞাসা করে এই পুরা যৌগটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে? তখন আমরা বলবো ৬টা। কারণ কি এখানে ক্রোমিয়াম আছে ২টা, তাহলে আমরা বলবো ৬টা। তাহলে আল্টিমেটলি তুমি আমাকে বলো, দেখো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো ৬ করে ১২। তাহলে সে যদি ৩টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ৩ দুগুণে ৬। তাহলে আল্টিমেটলি কত পাওয়া যাবে? আল্টিমেটলি পাওয়া যাবে হলো +6 থাকবে, তাই না? ১২টা থেকে ৬টা চলে গেলে +6। এই +6 সে কিভাবে থাকে? এই দেখো এরকম ব্যাপারটা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে পাওয়া যায় ক্রোমিয়াম 6+। এটা কি করে? ৩টা ইলেকট্রন গ্রহণ করে, ৩টা ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যায় ক্রোমিয়াম 3+। এটা হলো একটার জন্য। এখন থাকে কয়টা? ২টা। তাহলে আমরা বলবো ক্রোমিয়াম 6+। আরেকজন কিসের সাথে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? সেম ৩টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কত হবে? ক্রোমিয়াম 3+। এখন যদি ঐকিক নিয়মে যোগ বিয়োগ করতে যাই তাহলে বলো এখানে কি লিখতে হবে তোমাকে? তোমাকে লিখতে হবে 2Cr6+। প্লাস হলো আমাদের কয়টা ইলেকট্রন গ্রহণ করে? ৬টা ইলেকট্রন গ্রহণ করে। আলটিমেটলি কি হয়? ২টা Cr3+ তৈরি করে, তাই না? এখন আমরা এটাকে এভাবে না লিখে এই জিনিসটাকে এভাবে না লিখে আমরা যৌগের মধ্যে লিখতে চাই। যৌগের মধ্যে আমরা কিভাবে লিখি? আমরা তখন এইরকম লিখে ফেলি যে Cr2O7 2-, তাই না? এই যে এই যৌগটা, এই যৌগটা মানেই আসলে এই যৌগটা কি বোঝানো হয়? 2- যদি বলো তাহলে তোমাকে আর পটাশিয়াম দেওয়া লাগবে না। যদি পটাশিয়াম বলো তাহলে আর 2- দেওয়া লাগবে না। সো এই যৌগটা থেকেই তোমার ৬টা ইলেকট্রন বের হয়ে যায় এবং ৬টা ইলেকট্রন বের হয়ে তোমার আল্টিমেটলি কি তৈরি হয়? ২টা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের একটু মাইকে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমরা আবার পড়াশোনায় চলে আসি। তাহলে দেখো আমরা সুন্দর জিনিস পড়তেছি। এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসবে। তাইলে আমরা ১ম টা তো শিখলাম। তাকে জারক বলা হয়, সে ইলেকট্রন গ্রহণ করে, তার বিজারণ হয়। পরবর্তী রূপটা কি এটাও আমরা শিখলাম। ক্রোমিয়ামের ক্ষেত্রেও আমরা কি বলি? আমরা বলি সেম সে ইলেকট্রন গ্রহণ করে। তাই না? যে ৩ টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে পার কয়জন করে কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে? ২ টা ক্রোমিয়াম ৩ টা করে ৬ টা ইলেকট্রন গ্রহণ করে। এই জিনিসটা আমরা নিচে দেখাইছি এবং এখানে তোমার কি তৈরি হয় এটাও আমরা মনে রাখবো। খুব ইম্পোর্টেন্ট। এবার আসো দেখো যে FeCl3 এখানে আয়রন 3+। আয়রন 3+, একটু চিন্তা করে দেখো তো, আয়রন 3+, সে হলো আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যা। ঠিক আছে? যে 3+ এর বেশি আয়রন হতে পারে না। তাইলে আয়রন যদি 3+ হয় তাহলে সে পরিবর্তন হতে পারে? নিচে পরিবর্তন হতে পারে, কম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে সে ২ টা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। তাইলে বলতো তার জারণ সংখ্যা ছিল +3। একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে সে হয়ে যাবে +2। তাহলে তার রূপটা হবে আয়রন 2+। 3+ থেকে এখন কত চলে আসবে? আয়রন 2+। খুবই ইম্পোর্টেন্ট যে আয়রন 3+ আমরা মনে রাখবো যে আয়রন যে 3+, আয়রন 3+ কখনোই আয়রন 4+ হতে পারবে না। সে কখনোই আয়রন 4+ হতে পারে না। কারণ কি? এটা কখনোই সম্ভব না। তার জারণ সংখ্যা বাড়া সম্ভব নয়। তাহলে তার জারণ সংখ্যা কমে। তাহলে আয়রন 3+ থেকে সে কিসে পরিবর্তন হয়? আয়রন 2+ এ পরিবর্তন হয়। এটা হলো কারেক্ট। এখন আসো আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখো তো, এটাকে আমরা জারক বলছিলাম। তাহলে ২ নাম্বারটাকে আমরা কি বলতে পারি বলতো? ইলেকট্রন যেহেতু গ্রহণ করে তাহলে বিজারণ হয়। তাহলে তাকেও আমরা কি বলতে পারি? তাকেও আমরা বলতে পারি জারক। তাইলে সেও একটা জারক। এবার আসো সেইম দেখো তো, এই আয়রন 3+ সে কি করলো? একটা করে ইলেকট্রন গ্রহণ করলো। তাইলে তাকেও আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে? তাকেও আমরা বলতে পারি সেও একটা কি পদার্থ?
সেও একটা জারক পদার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো। কপার সালফেট, এবার দেখো, এবার তোমরাই পারবা। তাহলে কপার সালফেটে কপার 2+, সে কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাইলে এবার কি হয়ে যাবে +1, তাইলে কপার প্লাস। এবার আসো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ক্ষেত্রে হলো 0, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করে -1 হবে, কি হবে। এবার আসো হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে দেখো -1 করে তারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে। হাইড্রোজেন পার অক্সাইড কয়টা ইলেকট্রন গ্রহণ করে? দুইটা। তাহলে কত হবে? -2 এবং 2O2-। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব যে কি হবে না হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এখানে আসো, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, দেখো তো, চিন্তা করো তো, সবাই কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এরা সবাই আসলে জারক। তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা যাদের নামগুলা পড়লাম, এরা সবাই আসলে জারক। এরা সবাই কি? এরা সবাই হলো জারক, কারণ কি এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে, তাদের পরিবর্তন হয়। এবার দেখো তো, এবার আমরা পড়বো বিজারক, যারা ইলেকট্রন কি করে? যারা ইলেকট্রন ত্যাগ করে। দেখো খুব ইম্পর্টেন্ট, এই যে H2C2O4, এই যৌগটার ক্ষেত্রে অম্লীয় মাধ্যমে কি হয়, ক্ষারীয় মাধ্যমে কি হয়, আমরা দুইটাই মনে রাখার চেষ্টা করব। দেখো, অম্লীয় মাধ্যমে প্রথমে তো আসো আমরা এটা জারণ সংখ্যা বের করার চেষ্টা করব। আমরা সবাই পারবো যে সি এর জারণ সংখ্যা এখানে কত হবে। চিন্তা করো তো, দুইটা যদি এখানে বাদ দেই, ওইখানে 8টা, তাহলে 6টা হবে, তাই না? +6, তাহলে +6, তখন আমাদের কি করতে হবে? যেহেতু দুইটা আছে, তাহলে দুজনকেই আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। কত হবে? +3 করে। তাহলে এখানে মোট কত হবে আমাদের? +3, তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের কত হবে? 6, তাই তো? আচ্ছা, এবার আসো, এরা কি করে? এরা ইলেকট্রন গ্রহণ করে। এরা কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা এভাবে মনে রাখবো, দেখো, তাইলে আমরা মনে রাখবো যে কার্বন এখানে নরমালি কত পাওয়া যায়? 3+ পাওয়া যায়। কত পাওয়া যায় এখানে? কার্বন 3+। কার্বন 3+ কি করে? একটা ইলেকট্রন তোমার কি করে? ত্যাগ করে। একটা ইলেকট্রন সে কি করে? ত্যাগ করে। একটা ইলেকট্রন ত্যাগ করলে বলো তো তোমার কি হবে? একটা ইলেকট্রন ত্যাগ করলে এখানে হয়ে যাবে কার্বন 2+, তাই না? একটা ইলেকট্রন ত্যাগ করলে সে কিসে পরিবর্তন হবে? কার্বন 2+। এবার আসো, আমরা বলছিলাম কার্বন আছে কয়টা? আমরা বলছি 2টা, তাহলে কার্বন 3+। কার্বন 3+, এই যে লাস্ট যে 2 নাম্বার যে কার্বন, সেও একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং সে কিসে কনভার্ট হয়ে যাবে? C2+ এ কনভার্ট হয়ে যাবে। তাইলে আল্টিমেটলি দেখো তো আমরা কি পাবো? আমরা এই ক্ষেত্রে পাবো হলো মোট কয়টা ইলেকট্রন সে ত্যাগ করে? 2টা ইলেকট্রন সে ত্যাগ করে। কয়টা ইলেকট্রন সে ত্যাগ করে? আমরা বলবো 2টা। 2টা ইলেকট্রন ত্যাগ করে দেখো এমন একটা যৌগে পরিণত হবে যেখানে কার্বন 2+ 2টা থাকে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, CO2। বলতো CO2 তে কার্বনের কত পাওয়া যায়? আমরা বলি CO2 তে কার্বনের জারণ সংখ্যা পাওয়া যায় হলো +2, তাই না? তাইলে আমরা যদি CO2 কে এবার ডাবল করে দেই, 2টা করে দেই, তাইলেই তো আমাদের C2+ 2টা পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এবার আসো, দেখো, এই ক্ষেত্রে দেখো যে 2 আমরা লিখতে পারি 2C3+। এখন 2C3+ এমন একটা যৌগ বলো যে যৌগটাতে 2C3+ থাকে। যেমন আমরা একটু আগে যে যৌগটা লিখছি যে C2O4 2-। এটা মানেই তো আসলে এখানে কার্বন দেখো 3+ করে কার্বন, তাই না? তাহলে 3+ করে 2টা পাওয়া যায় এবং এবং এই যৌগটাই আসলে এই যে H2C2O4, অথবা আমরা এটাকে H যদি বাদ দিতে চাই তাহলে আমরা লিখতে পারি C2O4 2-। দুইটাই সত্য। তাহলে এই দেখো কত সুন্দর যে তাইলে আমাদের পরিবর্তনশীল জারণ অবস্থা এখন কি হবে, এই জিনিসটা আমরা এখান থেকে পড়বো। এবং এই ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে আমাদের, আচ্ছা, আমরা একটু 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 এখানে একটু ভুল লিখছি, এই জিনিসটা আমরা একটু সংশোধন করে নেব। দেখো, এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই যে একটা ইলেকট্রন সে ত্যাগ করে, তাহলে তো তার কত হয়ে যাবে? 4+ হয়ে যাবে। তাহলে তার কত হয়ে যাবে? 4+। এই ক্ষেত্রেও কার্বনের আসলে পাওয়া যাবে 4+। তাইলে এই ক্ষেত্রে এবার ঠিক আছে বাকিটা, তাহলে দুইটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে, তাহলে কত হয়ে যাবে? 4+। এই ক্ষেত্রে দেখো এই যে কিসে পরিবর্তন হবে? কনভার্ট হবে কিসে? দুইটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। তাইলে এটা আমরা বুঝতে পারছি এটা কিসের জন্য? অম্লীয় মাধ্যমে। তাহলে অম্লীয় মাধ্যমে সে কি করে? একটা করে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে মোট কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা ইলেকট্রন। সেইম দেখো ক্ষারীয় মাধ্যমেও সে 2টা ইলেকট্রন ত্যাগ করে। সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে তার পরিবর্তনশীল জারণ কি হবে? +4 × 2। এই ক্ষেত্রে দেখো সে এই যৌগটা তৈরি করতে পারে যে 2CO3 2-। এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, দেখো কার্বনের জারণ সংখ্যা কিন্তু এখানে কত হয়? +4 করে হয়, তাই না? এছাড়া আমরা এখানে আসলে অনেক সময় 2CO2 ও লিখতে পারি। দুইটাই আসলে সত্য। দুই ক্ষেত্রেই কার্বনের জারণ সংখ্যা কত পাওয়া যাবে? 4+ পাওয়া যাবে, তাই তো? তাহলে দুইটাই সত্য। তাইলে এবার আসো, এই যৌগটা দেখো তো, Fe2+। Fe2+, আমাকে বলো তো Fe2+ কি হতে পারে? Fe2+, আমরা যদি Fe2+ এর কথা একটু চিন্তা করে দেখি, দেখো Fe2+। Fe2+ ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যেতে পারে Fe3+।
এবং সে ইলেকট্রন গ্রহণ করে হয়ে যেতে পারে কি শুধুমাত্র Fe, দুইটাই তার দ্বারা সম্ভব। তাহলে এখানে দেখো যে আয়রন সালফাইড যেখানে Fe2+, এখানে তার জারণ সংখ্যা হলো +2, সে একটা ইলেকট্রন সে কি করে গ্রহণ করে হয়ে যায় +3, আয়রন 3+। সেম দেখো টিনের ক্ষেত্রে এখানেও সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে +4, তাহলে এখানে সে কি হয়ে যায় Sn4+ হয়ে যায়। আয়োডিনের ক্ষেত্রে চিন্তা করো, দেখো পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে সে অম্লীয় মাধ্যমে কি করে, এটাও ইম্পর্টেন্ট। দেখো পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে একটা ইলেকট্রন গ্রহণ করে আয়োডিনে পরিণত হয়, কিন্তু সে যখন ক্ষারীয় মাধ্যমে থাকে তখন সে 6টা ইলেকট্রন ত্যাগ করে। 6টা ইলেকট্রন ত্যাগ করলে তার ক্ষেত্রে কি হবে দেখো, আগে ছিল -1, এখন 6টা ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি লিখবো +6, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে +5। এবং এই ক্ষেত্রে যৌগটা কোনটা হবে, যৌগটা হবে IO2-। তাহলে দেখো তো এখানে আই এর ক্ষেত্রে কত পাওয়া যাবে, +5 পাওয়া যাবে, যে 4 পাওয়া যাবে এদিকে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাইলে সরি এটা হবে 3। আচ্ছা, এটা দেখো, এটা এটা আমরা একটু মুছে লিখি সুন্দর করে, যেহেতু আমাদের +5 রাখতে হবে তাই না, তাহলে আমাদের এই যৌগটা কি হবে, এটা হবে IO3-। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কত পাওয়া যাবে, +5 পাওয়া যাবে তাই না। তাহলে 6টা ওই পাশে চলে গেলে আমাদের কত হবে, +6 - 1 = 5। আচ্ছা, এবার আসো, এবার আসো এখানে দেখো, এখানেও কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে সালফার ডাই অক্সাইড, এগুলা সবগুলাই বিজারক রূপে কাজ করে, এবং কোন ক্ষেত্রে জারণ সংখ্যা কত এগুলো আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো, এবং কোনটা কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং পরিবর্তনশীল জারণ আমরা কিভাবে করব, আমরা এই যে যোগ করে দিব, যোগ করে দিলেই হয়ে যাবে। এবং কি করব, কিসে পরিবর্তন হয়, প্রতি ক্ষেত্রেই দেখবা কিসে পরিবর্তন হয় এটা দেওয়া আছে। নিচে একটা সংকেত দেওয়া আছে যে টেট্রাথায়োনেট, এটার সংকেত নিচের কোনটি, এই যে আমরা বলবো S4O6 2-। ঠিক আছে, এখন আসো, এই যে এই জিনিসগুলোই আমাদের লাগবে এখন অঙ্ক করার জন্য। আগে যে আমরা যে জিনিসগুলো পড়ছি, এই যে এই 3টা বক্স, এই 3টা বক্সই আমাদের এখন লাগবে যে মোলার অনুপাত নির্ণয় করার জন্য। আমি তোমাদেরকে বুঝাই দিব জাস্ট যতটুকু সহজে আমরা পড়তে পারি। দেখো, ফার্স্টে আমরা নোট করব ক্ষারীয় মাধ্যম। ফার্স্টে আমরা কোনটা নোট করব, ক্ষারীয় মাধ্যম বলা আছে না অম্লীয় মাধ্যম বলা আছে। আমরা ক্ষারীয় মাধ্যম বলা থাকলে ক্ষারীয় মাধ্যম নিয়ে কথা বলবো, অম্লীয় মাধ্যম বলা থাকলে অম্লীয় মাধ্যম নিয়ে কথা বলবো। বাট যদি কিছুই না বলা থাকে তাহলে আমরা অম্লীয় মাধ্যম নিয়েই কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ক্ষারীয় মাধ্যম বলা আছে আমরা মনে রাখবো, দেখো MnO4-। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটেরই পটাশিয়ামটা বাদ দিয়ে লিখা। আমরা জানি, তোমরা সবাই জানো ক্ষারীয় মাধ্যমে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে তাই না, ক্ষারীয় মাধ্যমে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 3টা। যদি তোমাদের মনে না থাকে, এই যে আমরা দেখি ক্ষারীয় মাধ্যমে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 3টা ইলেকট্রন গ্রহণ করে। এবং দেখো পাশেই লেখা ছিল সে কিসে পরিণত হয়, আমরা বলি MnO2 তে পরিণত হয়। কিসে পরিণত হয়, MnO2। এই ক্ষেত্রে দেখো তো তার ছিল কত, +6, সেটা পরিবর্তন হয়ে কত হয়ে যায়, দেখো তার ক্ষেত্রে ছিল সরি +7, এবং এটা পরিবর্তন হয়ে কত হয়ে যায়, +7, এটা পরিবর্তন হয়ে কত হয়ে যায়, +4। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা নাই, এটা আমরা পড়ছি একটু আগে। এবার আসো পরেরটা দেখো, C2O4-। এই আয়নটারও তাহলে ক্ষারীয় ধরতে হবে। দেখো তো এই আয়নটা ক্ষারীয় কোথায় ছিল, এই যে ক্ষারীয় ছিল, ক্ষারীয়তে এই আয়নটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এই যে আমরা দেখছিলাম 2টা ইলেকট্রন সে গ্রহণ করে। তাইলে দেখো তো আমরা লিখতে পারি যে C2O4-। সে কি করে, তোমার 2টা ইলেকট্রন সে এই ক্ষেত্রে কি করে, ত্যাগ করে। 2টা ইলেকট্রন ত্যাগ করে সে 2টা জিনিস তৈরি করতে পারে, সে কার্বন ডাই অক্সাইড 2টা অণু তৈরি করতে পারে, অথবা তুমি যদি বলো 2CO3-, দুইটাই আসলে সত্য হবে। তাহলে যে কোনো একটা সে তৈরি করবে, বা 2টা আসলে সেম জিনিস, দুই ক্ষেত্রেই। এই ক্ষেত্রে দেখো কার্বনের জারণ সংখ্যা কত পাওয়া যায়, এই ক্ষেত্রে পাওয়া যায় হলো আমাদের 6, তাহলে মানে +3 করে। এই ক্ষেত্রে আমাদের কত পাওয়া যায়, যদি সে তোমার এই যে এই ক্ষেত্রে দেখো জারণ সংখ্যা পাওয়া গেছিল +3 করে। তাইলে এই ক্ষেত্রে এই যে দেখো যে 2টা, তাইলে 2 ওইদিকে যাবে, তাইলে আমাদের কত হবে, +6। আর এই ক্ষেত্রে আমাদের কত পাওয়া যাবে বলতো, এই ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে প্রতিটার উপরে হলো +4 করে, তাহলে 2টা মিলিয়ে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে 6 থেকে কত আসবে, 8 আসবে। আচ্ছা, এবার আমরা আসো, এই 2টা বিক্রিয়া যদি আমরা লিখতে পারি আমাদের জন্য আর কোন রকম কষ্ট হবে না। আমরা কি করব, আমরা এবার ইলেকট্রন কতগুলা করে লাগে সেটার সংখ্যার দিকে তাকাবো। যখন দেখো এটার জন্য 3টা, এটার জন্য 2টা,
ঠিক আছে? তাইলে নিচেরটার জন্য ২ টা, উপরেরটার জন্য কয়টা? ৩ টা। আমরা কি করব? এগুলাকে অল্টার করে দিব। সমানুতা কিভাবে করতে পারি? আমরা অল্টার করে দিতে পারি। মানে এখানে যে ৩ আছে, এই ৩ নিয়ে আসবো এখানে। এখানে যে ২ আছে, এই ২ নিয়ে যাব উপরে। শেষ। এটাই হলো তার মোলার অনুপাত বা মোল সংখ্যা। তাহলে দেখো তো এখানে উপরে ম্যাঙ্গানিজের সাথে কত আছে? 2, তাইলে এই যে 2 আর নিচে কত আছে? 3, তাইলে এটার অ্যান্সার কত হবে? A বা 3। ঠিক আছে? এটা খুবই শর্টকাটে করা যায়। তাহলে ২ টা বিক্রিয়া যদি তুমি লিখতে পারি বা আমরা যদি লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? তাদের ইলেকট্রন সংখ্যার দিকে তাকাবো। প্লাস মাইনাসের দিকে তাকানোর দরকার নাই। আমরা সমতা করার জন্য তখন কি করব? ইলেকট্রন সংখ্যার দিকে তাকাবো। দেখো ইলেকট্রন সংখ্যা ৩ টা, ইলেকট্রন সংখ্যা ২ টা। গ্রহণ করে ত্যাগ করে আমরা বাদ দিব। এবার আসো, যতটা উপরে ৩ টা ইলেকট্রন, তাহলে নিচেরটাকে ৩ দিয়ে গুণ দিব। নিচে ২ টা ইলেকট্রন, উপরেরটাকে ২ দিয়ে গুণ দিব। তাইলে এই ২ টা সংখ্যাই হবে তার কি? মোলার অনুপাত। তাইলে এরপরে আর আমাদের কিছু লেখার দরকার নাই। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। তাহলে এটার উত্তর কত হবে? 2/3। এখন আমরা 2/3 না লিখে 3/2 তো লিখতে পারতাম। এক্ষেত্রে আসলে সামনে যেটা দেওয়া আছে দেখো, এটা ১ম এ দেওয়া আছে, এটা পরে দেওয়া আছে। তাহলে ১ম এ ওইটার অনুপাত লিখে পরে এটার অনুপাত লিখতে হবে। ঠিক আছে? সো এটা যথাক্রমে বা আমরা ক্রম মেইনটেইন করব। ১ম এ কোনটা দিব, পরে কোনটা দিব। আশা করি তোমরা এটা পারবা। আমরা সামনে আরো কয়েকটা জিনিস পাবো, ওইগুলো আমরা বুঝতে দেখো পারবো। এখানে দেখো বলছে যে উদ্দীপকের ১ নং বিক্রিয়ায় জারক বিজারক পদার্থ চিহ্নিত করো এবং কারণ সহ লিখো। দেখো খুবই সহজ। যে এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা জারণ বিজারক তুমি চিহ্নিত করতে পারবা না। এখানে দেখো আয়রন 2+ থেকে কি হয়ে যায়? আয়রন 3+। তাইলে এখানে এই বিক্রিয়াটাকে কি বলবা? জারণ বিক্রিয়া। তাহলে দেখো ম্যাঙ্গানিজ 4- থেকে হয়ে গেল ম্যাঙ্গানিজ 2+। তাহলে এটাকে তুমি বলবা বিজারণ বিক্রিয়া। কারণ কি ছিল কত? ছিল হলো তোমার এখানে +7 হয়ে গেল +2। তাহলে এটাকে তুমি কি বলতে পারো? এটাকে তুমি বিজারণ বিক্রিয়া বলতে পারো। তাহলে জারক কি হবে? তাহলে তুমি বলো জারক, এখানে ১ম বিক্রিয়ার ক্ষেত্রে জারক হিসেবে কে কাজ করবে? যার বিজারণ হইছে। তাইলে MnO4-। আর এই ক্ষেত্রে বিজারক রূপে কাজ করবে যার যে জারণ হইছে। তাইলে Fe2+। ঠিক আছে? তাইলে এই ২ টা জিনিস আমরা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আর কারণ তো তোমরা ব্যাখ্যা করতেই পারবা। কারণ যদি বলে, তাহলে কারণে আমরা কি বলে দিব? দেখো, কারণের ১ নম্বরে আমরা বলবো যে MnO4- সে কিসে পরিণত হয়? Mn2+ এ। তাহলে এই ক্ষেত্রে 2+। তাহলে এই ক্ষেত্রে ছিল কত? +7 হয়ে গেল +2। আর ২ নাম্বার কারণটা কি বলবা? বলবা Fe2+ ছিল। সে একটা ইলেকট্রন তোমার ত্যাগ করে হয়ে গেল Fe3+। তাহলে যেহেতু জারণ সংখ্যা বাড়লো, তাহলে তার বিজারণ হলো। যদি তার বিজারণ হয়, সরি জারণ হলো, জারণ যদি হয় তাহলে তাকে বিজারক বলবা। আর যদি বিজারণ হয় তাহলে তাকে কি বলবা? জারক বলবা। ঠিক আছে? আচ্ছা। এই ২ টা বিক্রিয়াও তোমরা করতে পারবা। সেম মেথডেই আমরা করার চেষ্টা করব। এখানে আসো, বিজারক চিহ্নিতকরণ এগুলো আমরা পড়ছি যে বিজারক চিহ্নিতকরণ এবং জারক চিহ্নিতকরণ। যে উদাহরণ এই যে যেমন ধরো বিজারক এক বা একাধিক ইলেকট্রন হারায়, জারক কি করে, এই জিনিসগুলো আমরা এখান থেকেও রিডিং পড়ে নিব। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউ তে আসে। এই জিনিসগুলো আমরা বুঝে ফেলছি যতটুকু বুঝা উচিত। এই যে এখানে লিখা আছে দেখো, এই যে এই ক্ষেত্রে কি হয়। এবং এই যে অর্ধবিক্রিয়া বলতে তো আসলে তোমরা জানো যে শুধুমাত্র জারণ বা বিজারণ নিয়ে কাজ করলে ওইটাকে অর্ধবিক্রিয়া বলা হয়। যেমন ধরো উপরেরটা শুধুমাত্র অর্ধ বিজারণ বিক্রিয়া, নিচেরটা হলো অর্ধ জারণ বিক্রিয়া, তাই না? আর ২ টাকে একসাথে আমরা কি বলতে পারি তখন? জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, এখানে দেখো সেম জিনিসই দেওয়া আছে দেখো। এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াতে বলছে যে বিজারককে জারককে এটাও তোমরা নির্ণয় করতে পারবে। দেখো তো এখানে হলো -1 আয়োডিনের ক্ষেত্রে, এখানে হয়ে যায় 0। তাহলে বলো তো এখানে আয়োডিন নরমালি কি হলো? এখানে আয়োডাইড আয়নের তোমার কি হলো? জারণ হলো, তাই না? যে বাড়লো যেহেতু। এবং তাইলে সে কি রূপে কাজ করবে? সে বিজারক রূপে কাজ করবে। এবং উল্টা যদি চিন্তা করো, দেখো তো কপারের ক্ষেত্রে চিন্তা করো বা সালফারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো কপারের ক্ষেত্রে চিন্তা করো যে কপার তোমার কি হয়ে যায়? 2+ থেকে হয়ে যায় শুধু +1, তাই না? এটাতে হলো কপার +1 আর এটাতে কিন্তু কপার মাইনাস যে +2, এটাতে কিন্তু কপার +2। তাইলে এই ক্ষেত্রে দেখো তো আমাদের এখানে কি হলো? এখানে আমাদের জনসংখ্যা কমলো, তাইলে এখানে কি হবে? বিজারণ হবে। তাইলে এখানে জারক হিসেবে কে কাজ করে? এই যে জারক হিসেবে কে কাজ করে? কপার। আর আয়োডাইড আয়ন এখানে কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। এই ২ টা বিক্রিয়া দেওয়া আছে, জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে এই যে -1 এটা -1 আর এটা 0 এবং এখানে দেখো +2 এবং এটা হলো +1 এবং কমে যাওয়া বেড়ে যাওয়া, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। নিচে এই যে একসাথে লিখা আছে আরকি, এই যে এই বিক্রিয়াটা পড়তে পারো যে একসাথে বিক্রিয়া হলে কি তৈরি হয়? আর এই যে নিচে ওই ২ টা জিনিস যোগ করে লেখা আছে যে যোগ করে কি পাওয়া যায়।
এই ক্ষেত্রে এইখান থেকে আমরা সূত্রটা পড়বো যে জারণ এবং বিজারণ বিক্রিয়ার রাসায়নিক গণনা আমরা কিভাবে করতে পারি। এই যে দেখো এখানে জারকের মোল সংখ্যা আর বিজারকের মোল সংখ্যা বলতে এখানে কি বোঝাচ্ছে? V1M1 মানে তো আমরা সবাই জানি। V1M1 মানে হলো যে কত, V বলতে আয়তনকে বোঝানো হচ্ছে, M বলতে এখানে আমাদের আণবিক ভরকে বোঝানো হচ্ছে। আর N1 N2 এটা আসলে হলো কি জারক এবং বিজারকের মোল সংখ্যা। যেমন আমি যদি তোমাকে এটা দিয়ে বুঝাই, এখানে একটু চিন্তা করে দেখো তো, এখানে এখানে জারক হিসাবে কাজ করে হলো MnO4, আর C2O4 এটা কি হিসাবে কাজ করে? বিজারক হিসাবে কাজ করে, তাই না? তাইলে এক্ষেত্রে আমাদের কেন সে বিজারক হিসাবে কাজ করে এবং কেন সে জারক হিসাবে কাজ করে? কারণ কি? একজনের বাড়ে আরেকজনের কম। এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এখানে কিন্তু 4 ইনটু 2, তাই না? তাহলে ইজ ইকুয়াল টু কিন্তু +8। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ২ টা যেহেতু সামনে থাকে তাহলে +8, তাহলে +6 থেকে কিন্তু +8 হয়ে গেছে। হ্যাঁ? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো জারক এবং বিজারক যদি আমরা চিহ্নিত করতে যাই, তাহলে উপরের জনকে বলা হবে জারক। কারণ কি? তার জারণ সংখ্যা কমে। আর নিচের জনকে বলা হবে কি? বিজারক। তো এটাই আসলে যে ২ টা বিক্রিয়ার ক্ষেত্রে জারক বিজারক আমরা চিহ্নিত করব এবং তাদের মোল সংখ্যাকে আমরা কি করব? এরকম লিখার চেষ্টা করব। এই যে উপরে লিখবো আমরা জারকের মোল সংখ্যা আর নিচে লিখবো আমরা বিজারকের মোল সংখ্যা। এবং এটা দিয়ে এই যে 2/3, তাহলে 2/3 এটা বসিয়ে আমরা ম্যাথ করার চেষ্টা করব। যেমন এখান থেকে এটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস এই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা থেকে আমরা জাস্ট একটু বুঝে, বুঝে পড়ার চেষ্টা করব। আসলে এই জিনিসটা যে 6/1 এই জিনিসটা আসলে কিভাবে আসলো? যে ৬ মোল আয়রন সালফাইড এবং ২ মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাজ করে, হ্যাঁ? ফার্স্ট এই আমরা দেখি এখানে কি লিখছে দেখো, যে অম্লীয় মাধ্যম। আচ্ছা, আমরা যদি প্রশ্নটা একটু দেখি দেখো, যে প্রশ্নতে লেখা আছে ৫ গ্রাম অনার্দ্র এবং বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার পড়বে? ক্যালসিয়াম ডাইক্রোমেট দরকার পড়বে। দেখো, এখানে কিন্তু ক্ষারীয় অম্লীয় কোনো কিছুর কথা বলা নাই। তাইলে আমরা কি ধরে নিব? অম্লীয় ধরে নিব, তাই না? এখন আমরা ফার্স্টে এখানে ফেরাস সালফেটের কথা বলা আছে। তাহলে ফেরাস সালফেট কি হবে? FeSO4, তাই না? এবং পটাশিয়াম ডাইক্রোমেটের কথা বলা আছে K2Cr2O7। আচ্ছা, অম্লীয় মাধ্যমে এদের দুজনের কি অবস্থা হয়? এটা আমরা একটু আগে শিখছিলাম। দেখো তো বলো তো, আমরা শিখছিলাম যে আয়রন এখানে 2+ দেওয়া আছে। সে কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়ে যায়? আয়রন 3+ এ পরিণত হয়ে যায়, তাই না? আর অম্লীয় মাধ্যমে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা Cr2O7 2 মাইনাসও আমরা লিখতে পারি বা K2 আমরা লিখতে পারি। এক্ষেত্রে দেখো তার জারণ সংখ্যা কত? এক্ষেত্রে তার জারণ সংখ্যা হলো আমাদের +6, তাই না? এক্ষেত্রে তার জারণ সংখ্যা কত? আমরা বলি +6। তোমাদের কি মনে আছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে? দেখো আমরা একটু যদি সামনে আসি, এই যে দেখো, এই যে তার ক্ষেত্রে কি ছিল? যে +6 এবং সে কি করে? তোমার ৩ টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাইলে মোট কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে দেখো তো? আমরা ৬ টা ইলেকট্রন বের করছিলাম, তাই না? তাইলে এই ক্ষেত্রেও সে কি করবে? এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটাতে, তাইলে এই ক্ষেত্রেও সে কি করবে? সে ৬ টা ইলেকট্রন গ্রহণ করবে। তাইলে প্লাস ৬ টা ইলেকট্রন, ৬ টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে? ২ অণু Cr3+ এ পরিণত হবে, তাই না? তাইলে আগে ছিল তোমার এখানে কয়টা করে ইলেকট্রন দেখো তো? এখানে হলো তোমার ৬ টা করে ইলেকট্রন। তাইলে একজনের ৬ টা, তাইলে ২ জনের কয়টা? ১২ টা। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কয়টা ইলেকট্রন? ৩ টা করে, ৬ টা। তাইলে এখানে হলো +6, এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে হলো আমাদের, এই ক্ষেত্রে পাওয়া যায় কত? +6। এবং এই ক্ষেত্রে আগে কত ছিল? এই ক্ষেত্রে ছিল +12, তাই না? ৬ ইনটু ২ আমরা বলছিলাম, পার ক্ষেত্রে ৬ ইনটু ২ করে। এবার একজনের ক্ষেত্রে কমে, একজনের ক্ষেত্রে বাড়ে, তাই না? যে একজনের ক্ষেত্রে বাড়ে, একজনের ক্ষেত্রে কমে। তাইলে দেখো কে জারক এবং কে বিজারক হিসেবে কাজ করে? আমরা লিখতে পারবো দেখো। আমরা নিচের জনকে কি বলবো? নিচের জনকে আমরা বলবো জারক। কারণ কি? তার কমে এবং তার বিজারণ বিক্রিয়া হয়। আর উপরের জনকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো বিজারক। এগুলো আমরা কম বেশি পারবো। এখন আমাদের যেটা আসবে যে ৬ মোল আর ১ মোল আমরা কিভাবে বুঝতে পারছি? আমরা তোমাকে বলছিলাম যে আমরা ক্রস গুণন করব, তাই না? যে কতটা ইলেকট্রন লাগে এটাকে আমরা ক্রস গুণন করব। দেখো নিচে হলো ৬ টা, উপরে হলো ১ টা। তাইলে উপরেরটাকে ৬ দিয়ে গুণ করতে হবে আর নিচেরটাকে ১ দিয়ে গুণ করতে হবে। তাইলে আল্টিমেটলি আমরা কি পাবো? আমরা পাবো যে ৬ মোল, দেখো এই যে ৬ মোল আয়রন সালফাইড এবং এটা কত মোলের সাথে বিক্রিয়া করে? ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা উল্টে দিব। উল্টে দিলে ৬ ওদিকে চলে যাবে, ১ নিচে চলে আসবে। তাহলে আল্টিমেটলি ৬ মোল এবং ১ মোল। ঠিক আছে? আচ্ছা। এবার জাস্ট ম্যাথ করা। ম্যাথের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আয়রন সালফাইডের ক্ষেত্রে কত পাওয়া যায় তার আণবিক ভর, আর পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কত পাওয়া যায়। এটা তো খুব ইম্পোর্টেন্ট যে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত? ২৯৪.৪। আচ্ছা,
দেখো এই যে এই অঙ্কটা এখন আমরা করতে পারবো। এই অঙ্কটা আশা করি তোমরা পারবা। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা এভাবে করব। যদি ম্যাথ না দিয়ে আমাদেরকে মোলের অনুপাত জিজ্ঞাসা করতো, তাইলে আমরা সেম করতাম। দেখো আমরা লিখতাম যে এখানে আছে আয়রন 2 প্লাস আমরা সবাই জানি একটা ইলেকট্রন সে ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয়? একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যায় হলো আয়রন 3 প্লাস, তাই না? এবং আমরা বলতাম যে এই ক্ষেত্রে MnO4 মাইনাস বা পটাশিয়াম, এটা তোমার কি করে দেখো, সে ইলেকট্রন গ্রহণ করে। এখানে কি অম্লীয় বা ক্ষারীয় কোনো কিছু বলা আছে? না, কিচ্ছু বলা নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন মাধ্যমটা ধরে নিব? অম্লীয় মাধ্যমটা ধরে নিব। এবং আমরা জানি অম্লীয় মাধ্যমে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? অম্লীয় মাধ্যমে সে গ্রহণ করে হলো 5 টা ইলেকট্রন, তাই না? এবং 5 টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? Mn2+ এ পরিণত হয়। দেখো এই ক্ষেত্রে জারণ সংখ্যা, উপরেরটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত? এই ক্ষেত্রে জারণ সংখ্যা হলো +7। সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যায় +2। আর এই ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি 2 প্লাস থেকে 3 প্লাস। তাহলে নিচেরটা হলো কি বিক্রিয়া? নিচেরটা হলো বিজারণ বিক্রিয়া, উপরেরটা হলো জারণ বিক্রিয়া। ওইদিকে না গিয়ে আমরা কি করব? আমরা ক্রস গুণন করার চেষ্টা করব। দেখো তো এই ক্ষেত্রে আমাদের আসবে 5, এই ক্ষেত্রে আমাদের আসবে 1। তাইলে আমরা যদি অনুপাত চিন্তা করি, তাইলে F আয়রন সালফাইড, কত মোল আয়রন সালফাইড লাগবে? আমরা বলব 5 মোল আয়রন সালফাইড লাগবে। এটা সমান, সমান কত হবে? আমরা বলব 1 মোল KMnO4। এবার আমরা তাইলে কি করব? এদের ক্ষেত্রে যদি আমরা কি জানতে পারি? এদের ক্ষেত্রে যদি আমরা তোমার আণবিক ভরটা জানতে পারি, তাই সেক্ষেত্রে আমরা গুণ করে কি বের করতে পারবো? এদের ক্ষেত্রে কতটুকু একটা দেওয়া থাকলে আরেকটারটা আমরা বের করতে পারবো যে কতটুকু দরকার পড়বে। আচ্ছা, এই ক্ষেত্রে আসো এগুলো আমরা একটু পড়ে নিব যে হাইড্রোজেন পারঅক্সাইড এই ক্ষেত্রে কি রূপে কাজ করে? সে জারণ বিজারণ উভয় রূপে কাজ করতে পারে। এখানে ২ টা বিক্রিয়া দেওয়া আছে যে সে উভয় রূপেই কাজ করে এই জিনিসটা। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখে নিব যে সে বিক্রিয়ক রূপেও কাজ করতে পারে এবং সে তোমার কি রূপে কাজ করতে পারে? জারক রূপেও কাজ করতে পারে। এই যে এখানে লেখা আছে দেখো, সে তোমার দেখো সে প্রবল জারকের উপস্থিতিতে সে তোমার কাজ করে। যেমন এখানে একটা দেওয়া আছে যে প্রবল জারকের উপস্থিতিতে সে বিজারক রূপে কাজ করে। ঠিক আছে? এখানে আসো দেখো আমাদের মেডিকেলের একটা প্রশ্ন, কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে? আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড, তাই না? সে উভয় রূপে কাজ করতে পারে। আমরা একটু আগে দেখলাম। আচ্ছা এই যে দেখো এখানে প্রবল বিজারক আয়োডাইড আয়নের উপস্থিতিতে সে কি রূপে কাজ করে? বিজারক রূপে কাজ করে। এই যে এখানে বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা আমরা এখান থেকে দেখে নিব। এবার আসো এই বিক্রিয়াটাতে বলো, এটা এবার তোমরা পারবা যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং রিডক্স বিক্রিয়ায় জারক বিজারকের মৌল অনুপাত কত? এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি দেখো। তাহলে আমরা এখানে উপরে লিখবো যে K2CR2O7 এবং আমরা লিখবো FeSO4, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো তো, কে ইলেকট্রন গ্রহণ করবে, কে ত্যাগ করবে? আমরা বলি নিচের জন ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Fe3+ এ পরিবর্তন হবে। প্লাস আরো অনেক কিছু থাকবে, ওইগুলো আমরা আপাতত ম্যাথের জন্য লিখব না। আর যেটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা বলছিলাম কোনো কিছু এখানে কিন্তু বলা নাই, অম্লীয় বলা নাই, ক্ষারীয় বলা নাই। তাহলে আমরা অম্লীয় ধরে কাজ করব। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? তো সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে এবং কিসে পরিণত হবে? 2 অণু Cr3+ এ পরিণত হবে, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমরা যদি গুণ করি, তাহলে এখানে আমরা পাবো কত? উপরেরটাতে আমাদের দিতে হবে 1 1 এবং নিচেরটাতে দিতে হবে 6। তাইলে উপরেরটা হলো 1 ইনটু, নিচেরটা 6 ইনটু। তাইলে দেখো তো, তাইলে 1, এই যে উপরেরটা 1 এবং নিচেরটা হলো 6। তাইলে উত্তর হবে কি? এ। সো আমরা এই জিনিসগুলো এভাবে একটু দেখব যে উত্তর হবে কত? এ। আচ্ছা একজন উত্তর করছো বি, না আসলে এটা বি হবে না, এটা এ হবে। আচ্ছা এটা কিভাবে আমরা আরেকবার, এই যে দেখো বলছে যে জারক এবং বিজারকের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু জারক হিসেবে কাজ করে হলো এই যৌগটা, তাই না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগটা জারক হিসেবে কাজ করে। আরেকজন হলো আয়রন সালফেট, সে এখানে কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। কারণ কি তার ক্ষেত্রে যা বাড়ে ওর ক্ষেত্রে কমে, ওর ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা বাড়ে +2, আর ওর ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা কমে। এই ক্ষেত্রে আমরা কত পাই? +6 পাই। মানে 6 ইনটু 12টা থেকে এখানে চলে আসে কয়টা? 6টা, তাই না? আচ্ছা এক্ষেত্রে আমাদের উত্তর হবে এ, 2 হবে না। এখানে আসো এবার আমরা যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, জারণ বিজারণ বিক্রিয়া, আশা করি তোমরা জারণ বিজারণ বিক্রিয়া এতটুকু পর্যন্ত যা আছে এগুলো তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু পড়াশোনার দিকে যাব, সেটা হলো কি একটু মুখস্থ পড়াই বলতে পারো। এই অধ্যায়ের একদম লাস্টের দিকে যে টপিকগুলা, যে নির্দেশক কাকে বলে বা নির্দেশক আমরা বলতে কি বুঝি। এই দেখো নির্দেশক 2 ধরনের, কি কি হতে পারে আমরা নামগুলো এখান থেকে পড়বো। যে এসিড ক্ষার নির্দেশক হিসেবে কাজ করতে পারে, কিছু কিছু নির্দেশক জারণ বিজারক নির্দেশক হিসেবে কাজ করতে পারে। আমরা এখানে এসিড ক্ষার নির্দেশকটা কাকে বলে পড়বো? যারা এসিড ক্ষারের
ওই যে আমরা যে এর আগের ক্লাসে শিখছিলাম মনে আছে? প্রশমন বিন্দু, যে বিন্দুতে পরিবর্তন করে নির্দেশক যে রংটা, তাহলে ওই বিন্দুটাই আসলে এরা নির্দেশ করতে সহায়তা করে। এই কারণে এদেরকে বলা হয় এসিড ক্ষার নির্দেশক। এখানে দেখো যেমন দিয়ে কয়েকটা দেওয়া আছে যে মিথাইল অরেঞ্জ এসিড মাধ্যমে কত বর্ণ ধারণ করে, ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে। এরপরে দেখো এই যে ফেনফথ্যালিনের নামও বলা আছে। ফেনফথ্যালিন সে নরমালি কি করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ে নিব এবং কোন বর্ণের হয় এটাও আমরা দেখব। দেখো নির্দেশকের বৈশিষ্ট্য, একটা নির্দেশকের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সব নির্দেশক কিন্তু একই পিএইচ এ তারা বর্ণ পরিবর্তন করবে না, এটা আলাদা আলাদা হবে, বিভিন্ন নির্দেশকের জন্য আলাদা আলাদা। এবার আসো, প্রতিটি নির্দেশকের একটা পিএইচ রেঞ্জ থাকে, যে এই পিএইচ এর মধ্যেই সে কি করবে, তার রং পরিবর্তন করবে। এবং আসো পিএইচ এর মান পিএইচ রেঞ্জ থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ দেখায়, আর পিএইচ এর রেঞ্জ থেকে বেশি হলে শুধুমাত্র কি বর্ণ দেখায়, ক্ষারীয় বর্ণ দেখায়। আর পিএইচ এর রেঞ্জের মধ্যে হলে তারা হলো নিরপেক্ষ একটা বর্ণ দেখায়। দেখো প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে, মানে তাদের পিএইচ পরিসরটা খুবই ছোট। এবং আমাদের জিজ্ঞাসা করে তাদের পিএইচ পরিসর কত, এই দেখো প্রতিটার ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু প্রতিটার ক্ষেত্রে যদি তুমি 1.6 দেখো, প্রতিটার ক্ষেত্রে উপরেরটা এবং নিচের রাশিটা যদি তুমি বিয়োগ দাও তুমি পাবা কত, 1.6। তাহলে এদের ক্ষেত্রে পিএইচ পরিসর নরমালি কত হয়, 1.6 হয়। ঠিক আছে, তো 1.6 কিন্তু খুবই কম, মানে পিএইচ 2 এর পরিবর্তন, প্রায় 1.5 এর পরিবর্তন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুবই কম পিএইচ পরিবর্তনই এরা বর্ণ পরিবর্তন করে। আচ্ছা আমরা এখানে চলে আসি। তাহলে এখানে পিএইচ এর যদি আমাদের জিজ্ঞাসা করে যে এই ক্ষেত্রে তাদের পরিসর কত পাওয়া যায়, আমরা বলবো 1.6। সবার ক্ষেত্রে নাও হতে পারে, বা বেশিরভাগের ক্ষেত্রে তুমি বিয়োগ করলে পাবা 1.6। এবার আসো দেখো যে কোন একটি নির্দিষ্ট অম্ল ক্ষার যৌগকে টাইট্রেশনের জন্য নির্দিষ্ট হিসাবে ব্যবহার করা হয়, মানে এটা নির্ভর করে টাইট্রেশনটা আসলে কার করা হচ্ছে, সবল অ্যাসিডের করা হচ্ছে না দুর্বল অ্যাসিডের করা হচ্ছে, সবল ক্ষারের না দুর্বল ক্ষারের। আসো কিভাবে আমরা নির্দেশক, উপযুক্ত নির্দেশক আমরা গ্রহণ করব, এটা নির্ভর করবে কার উপরে, তার কিছু বৈশিষ্ট্যের উপরে, যে নির্দেশকের কি কি বৈশিষ্ট্য থাকলেই ওই নির্দেশকগুলোকে আমরা গ্রহণ করব বা টাইট্রেশনে আমরা ব্যবহার করব। দেখো 1 নম্বরে বর্ণটা অনেক উজ্জ্বল হতে হবে বা এবং স্থায়ী হতে হবে, অনেকক্ষণ ধরে থাকতে হবে। উজ্জ্বল বর্ণ যদি না পাওয়া যায়, যেমন ধরো সাদার কাছাকাছি কোনো বর্ণ পাওয়া গেলে দ্রবণটাও যদি বর্ণহীন হয় আমরা কিন্তু ওইরকম বর্ণ পাবো না। সো এমন কিছু বর্ণ হতে হবে, যেমন ধরো একদম লাল হয়ে যেতে হবে বা গোলাপি হতে হবে, বেগুনি হতে হবে, ওইগুলো হলো উজ্জ্বল বর্ণ, ওইগুলো আমরা যখনই পাবো ওই নির্দেশকগুলোকে ব্যবহার করব। দেখো হঠাৎ বর্ণ পরিবর্তন করতে হবে, মানে ধরো অম্লীয় এবং ক্ষারীয়ের মাঝখানের গ্যাপ খুবই কম হইতে হবে, যেমন 1.6 এটা খুবই কম। যদি কখনো হয় যে অম্লীয় এবং ক্ষারের মাঝখানের পরিসরের ফারাক হলো তোমার 4, তাহলে এখানে কি হবে, সে কিন্তু হঠাৎ বর্ণ পরিবর্তন করবে না, পিএইচ অনেক বড় একটা গ্যাপ, এই কারণে সে আস্তে 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 বর্ণ পরিবর্তন করবে। ওইসব নির্দেশকগুলোকে আমরা ব্যবহার করব না। তাহলে আমরা কাদেরকে ব্যবহার করব, যারা হঠাৎ বর্ণ পরিবর্তন করে, মানে যাদের এই যে দেখো যাদের পরিসর স্বল্প হয়, তাহলে পিএইচ এর পরিসর যাদের স্বল্প 1.6 আমরা যেটা বলছিলাম। দেখো সংশ্লিষ্ট বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে এই নির্দেশক বর্ণ পরিবর্তন করতে হবে, এটা আমাদের মাস্ট মনে রাখতে হবে। আমরা এর আগের ক্লাসে মোট 4টা প্রশমন বিন্দু সম্পর্কে শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে সবল এসিড এবং সবল ক্ষারের জন্য প্রশমন বিন্দু হবে একদম 7। তাহলে এমন কিছু নির্দেশক নিতে হবে যারা 7ই বর্ণ পরিবর্তন করে। এবং আসো সবল এসিড এবং দুর্বল ক্ষারের জন্য কি হবে, সবল এসিড যেহেতু পিএইচটা একটু কম হবে, আমরা পড়ছিলাম 5.27, তাই না, ওই ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এদেরকে ব্যবহার করি। আর যদি দুর্বল এসিড সবল ক্ষার সেক্ষেত্রে ছিল 8.8, এক্ষেত্রে আমরা থার্মাল ব্লু, এরপরে ফেনফথ্যালিন এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর দুর্বল এসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা বলছিলাম কোনো নির্দেশক এখানে কাজ করবে না। তাহলে এটাই বলছে যে প্রশমন বিন্দুর উপর ডিপেন্ড করেই আমরা কি করব, নির্দেশকটা নির্বাচন করব, যে প্রশমন বিন্দু কি 7 না 7-এর কম না 7-এর বেশি। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেল ডেন্টাল দুই জায়গায় অনেকবার প্রশ্ন আসছে, এই চার্টটা আমাদের খুব ভালো মতো মুখস্থ থাকতে হবে। 1 নম্বরে তো তুমি বর্ণ পরিবর্তনটা 1.6 যোগ বিয়োগ করে তুমি বের করে ফেলতে পারো, বাট এই যে জিনিসগুলা অম্লীয় মাধ্যমে কে কি বর্ণ দান করে এবং ক্ষারীয় মাধ্যমে কে কি বর্ণ দান করে, এগুলো আমাদের জন্য মাস্ট পারতে হবে। এবং এগুলা আমরা বাসায় কয়েকবার লিখবো, লিখে লিখে পড়বো, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। এবং এই নামগুলোর মধ্যে দেখো লিটমাসের নাম কিন্তু তোমরা সবাই কম বেশি জানো, এবং লিটমাস কিন্তু তোমরা জানো যে সে অম্লীয় মাধ্যমে লাল হয়, ক্ষারীয় মাধ্যমে সে কি হয়, নীল হয়। বাকিগুলো আমাদের একটু পড়তে হবে, এবং বাকিগুলো থেকে আমাদের মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে, আশা করা যায় যে সামনেও মেডিকেলে প্রশ্ন আসবে। এবার আসো এখান থেকে কিন্তু মেডিকেলে যে প্রশ্ন আসে তার প্রমাণ আমরা এখন একটু দেখব। বলছে যে কোন নিচের কোনটি সত্য নয়। দেখো আমরা জানি মেডিকেলে বেশিরভাগ প্রশ্নগুলো কিভাবে আসে, নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি মিথ্যা, একটু কনফিউজ করার জন্য আসে। এখানে আমরা দেখব নিচের কোনটি সত্য নয় মানে নিচের কোনটি মিথ্যা, এরকম। তাহলে দেখো তো লিটমাস অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে, আমরা জানি লাল বর্ণ ধারণ করে, এটা সত্য। মিথাইল রেড
আসো মিথাইল রেড, ফেনল রেড, থার্মাল ব্লু সবাই অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে আমরা একটু দেখবো। দেখো তো কোথায় দেওয়া আছে মিথাইল রেড। দেখো তো মিথাইল রেড সে অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে? লাল। ফেনল রেড সে অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে? হলুদ। আরেকটা হলো থার্মাল ব্লু, সে কি বর্ণ ধারণ করে? হলুদ। এখানে দেখো তো মিথাইল রেড সে লাল বর্ণ, তাহলে এটা সত্য। এবার আসো ফেনল রেড সে লাল বর্ণ ধারণ করে, এটা কিন্তু মিথ্যা। আমরা বলছিলাম ফেনল রেড কি বর্ণ ধারণ করে, আমাদের বইতে লিখে আছে সে হলো হলুদ বর্ণ ধারণ করে, তাই না? আর এখানে দেখো তো যে থার্মাল ব্লু সে হলুদ বর্ণ ধারণ করে, তাহলে এটাও সত্য। তাইলে এটা, এটা এবং এটা এই তিনটাই কারেক্ট। কোনটা ভুল হবে সেটা হলো 3 নাম্বারটা, এটা সত্য নয়। ঠিক আছে, সো আমরা এই জিনিসগুলা এই জিনিসগুলো একটু কঠিনই মনে হয়, কারণ কি একসাথে অনেকগুলা তথ্য মনে রাখা লাগে। তাও আমরা একটু পড়ার চেষ্টা করবো যে আসলে কোনটা কি হবে। এখানে আসো দেখো তো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার এই ক্ষেত্রে আমরা কোন নির্দেশক ব্যবহার করি, এটা কিন্তু আগের ক্লাসে আমরা সবাই পড়ছিলাম। এবং আসো দেখো এই যে যদি সরাসরি দুর্বল অ্যাসিড সবল ক্ষার না বলে তা বা এমনি বলে দিতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক সবল একটা ক্ষার, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অত সবল একটা অ্যাসিড নয়, খুবই দুর্বল অ্যাসিড। তাহলে আমরা জানি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিন্দু কত পাওয়া যায়। তাহলে প্রশমন বিন্দু সবসময় পাওয়া যাবে কি 7-এর উপরে পাওয়া যাবে, তাই না? যেহেতু সবল ক্ষার, তাহলে এই ক্ষেত্রে পাওয়া যায় কত? আমরা বলি এই ক্ষেত্রে পাওয়া যায় হলো 8.8। এই ক্ষেত্রে কোনটা কাজ করে? দেখো লিটমাস কাজ করবে না, মিথাইল অরেঞ্জও কাজ করবে না, মিথাইল রেডও কাজ করবে না, শুধুমাত্র ফেনপথ্যালিন কাজ করে। এবং এটার সাথে আরেকটা শব্দ ছিল, সেটা হলো থাইমল ব্লু। এই দুইজনই কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজ করে বা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেহেতু অপশনে আমাদের ফেনপথ্যালিন দেওয়া আছে, আমরা ফেনপথ্যালিন দাগাবো। কখনো অপশনে তোমার থার্মাল ব্লুও দেওয়া থাকতে পারে, তখন আমরা থার্মাল ব্লু দাগাবো। আচ্ছা, এবার আসো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের। তোমাদের কি মনে আছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা বলছিলাম এই ক্ষেত্রে প্রশমন বিন্দু কত পাওয়া যাবে? এই ক্ষেত্রে প্রশমন বিন্দু পাওয়া যাবে হলো কত? এই ক্ষেত্রে প্রশমন বিন্দু পাওয়া যাবে হলো 7, তাই না? এবং যদি এমন না বলে এমনও তো বলতে পারতো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এই দুইজনের বিক্রিয়া, অথবা বলতে পারতো না পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং বলতে পারতো H2SO4। এরা সবাই তো সবল অ্যাসিড সবল ক্ষার। তাহলে যে কোনো একটাই যদি বলে, এবং যদি বলে যে এদের ক্ষেত্রে তোমার কোন নির্দেশকটা ব্যবহার উপযোগী হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো সব কয়টি, তাই না? তোমাদের কি মনে আছে আমরা বলছিলাম যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি? সকল ধরনের নির্দেশকই আমরা ব্যবহার করতে পারি, সবগুলো এই ক্ষেত্রে কাজ করবে। এবার আসো দেখো তো তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। এবার আমাকে বলো তো এই ক্ষেত্রে প্রশমন বিন্দু কত পাওয়া যাবে? প্রশমন বিন্দু এই ক্ষেত্রে পাওয়া যাবে 7-এর কম, তাই না? তাহলে এই ক্ষেত্রে পাওয়া যাবে <7, অথবা আমরা যদি আরেকটু সুন্দর করে মনে রাখতে চাই 5.27, তাই না? আসো এই ক্ষেত্রে আমাদের কোন নির্দেশকটা ব্যবহার করা হয়? দেখো তো ফেনপথ্যালিন তো বাদ, ফেনপথ্যালিন কেন ব্যবহার করা হয় না? ফেনপথ্যালিন বেশি হলে ব্যবহার করতে পারি। থার্মাল ব্লু সেও বাদ। এবার আসলে লিটমাস পেপারটা আসলে অত আমরা লিটমাস পেপারটা ব্যবহার করি আসলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য, খুব সহজে পাওয়া যায় এই কারণে। বাট এরা কিন্তু আসলে অত ভালো বর্ণ পরিবর্তনও করে না বা অত ভালো কাজও করে না। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব মিথাইল অরেঞ্জ। মনে আছে মিথাইল অরেঞ্জ, এটার সাথে আরেকটা ছিল, সেটা হলো মিথাইল রেড, তাই না? তাহলে মিথাইল অরেঞ্জ আমরা ব্যবহার করতে পারি বা মিথাইল রেড আমরা ব্যবহার করতে পারি, দুইটাই হতে পারে। অপশনে যেটাই দেওয়া থাকে, এটাও আমাদের মেডিকেলের প্রশ্ন, রিসেন্টলি আসা প্রশ্ন। ঠিক আছে, এখানে দেখো তো ফেনল রেড কোন পরিসরে বর্ণ পরিবর্তন করে, এই জিনিসটা একটু মুখস্থ থাকতে হবে। আমরা একটু দেখি চার্টের মধ্যে কোথায় দেওয়া আছে ফেনল রেড। দেখো তো ফেনল রেড এই যে দেওয়া আছে, ফেনল রেডের ক্ষেত্রে একটু দেখে আসি কত। এই দেখো 6.8 থেকে 8.4। দেখো তো এটা এই দুইটা বিয়োগ করলে 1.6 পাওয়া যায় কিনা? হ্যাঁ পাওয়া যায়, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আসো এবার আমরা এখানে চলে আসি। দেখো তো এই ক্ষেত্রে কোনটা হবে? তাইলে আমাদের এই ক্ষেত্রে আমাদের হবে অ্যান্সার বি। আচ্ছা, আচ্ছা দেখো এই জিনিসটা এক ধরনের মুখস্থ না করেও আমরা দিতে পারতাম। কিভাবে? দেখো তো 1.6 আমরা বলছিলাম তোমাদেরকে বিয়োগ করলে পাওয়া যায়। দেখো তো 1.6 কি প্রথমটার ক্ষেত্রে পাওয়া যায়? পাওয়া যায় না। এই ক্ষেত্রে দেখো তো এটার ক্ষেত্রে কি 1.6 পাওয়া যায়? এটার ক্ষেত্রে পাওয়া যায়। আর এটার ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায় না, তাই না? তাহলে আলটিমেটলি এই দুইটার মধ্যে আমাদের কনফিউজড হওয়ার কথা যে হয় 2 হবে নাই 3 হবে। আমাদের যদি একটু মনে থাকে তাইলে আমরা খুব সহজে 2টা দাগাইতে পারি, তাই না? আচ্ছা, এখানে আসো দেখো সেম জিনিস যে মিথাইল অরেঞ্জের বর্ণ কত পিএইচ রেঞ্জে পরিবর্তন হয়, এটা আমাদের সেম জিনিস। দেখো এই যে এখানে দেওয়া আছে মিথাইল অরেঞ্জ, কোথায় দেওয়া আছে? এই যে 8 নম্বরে মিথাইল অরেঞ্জ। এই ক্ষেত্রে দেখো তো কত দেওয়া আছে? এই যে 3.1 থেকে 4.4।
তাহলে আমরা একটু দেখি যে কোথায় দেওয়া আছে 3.1 থেকে 4.4, এই যে 3 নম্বরে। তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে? 3 হবে 3.1 থেকে 4.4। আচ্ছা। আচ্ছা, তোমরা একজন বলছিলা এটা 6.8 থেকে 8.4, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তুমি যেটা বলছো ঠিক আছে। এবার আসো, এবার আমরা টাইট্রেশন নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করব। টাইট্রেশন বিক্রিয়া আসলে কাকে বলে? আমরা বলি, এই দেখো টাইট্রেশন বিক্রিয়া কাকে বলে? যে নির্দেশকের উপস্থিতিতে যে কোনো একটা জানা দ্রবণ আমাদের কাছে দেওয়া থাকে বা প্রমাণ দ্রবণ দেওয়া থাকে, আমাদেরকে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হয়। যে বিক্রিয়ার মাধ্যমে আমরা করি তাকেই আমরা নরমালি কি বলি? টাইট্রেশন বিক্রিয়া বলি। তাইলে কয়েকটা শব্দ আমাদের মনে রাখতে হবে। ১ নম্বরে এখানে কার উপস্থিতি থাকতে হবে? আমরা বলব নির্দেশক। ২ নম্বরে এখানে একটি কি দ্রবণ দেওয়া থাকবে? প্রমাণ দ্রবণ। তাহলে বলো তো প্রমাণ দ্রবণের আমরা কি জানা থাকবে? ঘনমাত্রা জানা থাকবে। আমরা এগুলো পড়ছিলাম, তাই না? এর আগের ক্লাসে যে প্রমাণ দ্রবণ কাকে বলে? যার ঘনমাত্রা আমরা জানি। এবার বলতো আমরা এটা দিয়ে কি করব? আমরা অপর একটি অজানা দ্রবণের, দেখো, অপর অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তাইলে আমরা টাইট্রেশন দিয়ে প্রমাণ দ্রবণ দিয়ে একটা অপ্রমাণ দ্রবণ বা অজানা দ্রবণের কি নির্ণয় করতে চাই? ঘনমাত্রা নির্ণয় করতে চাই। এক্ষেত্রে আসো, দেখো টাইট্রেশনের জন্য আমরা মোটামুটি ৩টা যন্ত্র ব্যবহার করি। এটা তোমরা কম বেশি সবাই দেখছো যে আমরা টাইট্রেশন পরীক্ষা করার সময় বুলেট ব্যবহার করি। উপর থেকে যেটাতে ড্রপ করে আমরা বিভিন্ন ধরনের পদার্থকে বা দ্রবণকে নিচে কনিক্যাল ফ্লাক্স যেটার মধ্যে নেই, এবং পিপেট দিয়ে আমরা কি করি? অন্য একটা দ্রবণ বিকার থেকে কনিক্যাল ফ্লাক্সে তোমার কি করি? বিভিন্ন ধরনের দ্রবণ এনে রাখি। এবার আসলে এখানে দেখো এই যে দেওয়া আছে, এখানে একটা প্রমাণ দ্রবণ আমরা ব্যবহার করব। মাথায় রাখবা যে প্রমাণ দ্রবণ এবং আবার কি ব্যবহার করা হয়? দেখো, অজানা ঘনমাত্রা দ্রবণ, আর আরেকটা কি ব্যবহার করা হয়? নির্দেশক ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে টাইট্রেন্ট এবং টাইটার এটা বলতে আসলে কি বোঝানো হয়? বলা হয় টাইট্রেন্ট বোঝানো হয় প্রমাণ দ্রবণটাকে। নরমালি কাকে টাইট্রেন্ট বোঝানো হয়? প্রমাণ দ্রবণ বা যার ঘনমাত্রা আমরা জানি। নরমালি যার ঘনমাত্রা আমরা জানি তাকে কিসের মধ্যে নেওয়া হয়? বুরেটের মধ্যে নেওয়া হয়। ঠিক আছে? তাইলে যার ঘনমাত্রা আমরা জানি সেই দ্রবণটাকে বলা হয় টাইট্রেন্ট বা টাইটার, এবং এটাকে আমরা কিসের মধ্যে নেই? উপরে যেটাতে আমরা ড্রপ ড্রপ করে ফেলি ওইটা কি বুরেট বলে, ওই বুলেটের মধ্যে নেই। দেখো এখানে বলছে যে ক্ষারধর্মী কোনো প্রমাণ দ্রবণ বুলেটে না নেওয়াই ভালো। সেক্ষেত্রে আমরা কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করি। ক্ষারধর্মী যদি কোনো প্রমাণ দ্রবণ আমাদের কাছে থাকে, কেন? বুলেটের যে দাগ কাটা থাকে সেই দাগগুলার তোমার ক্ষয় হয়ে যেতে পারে। এখানে আসো, টাইট্রেট বা টাইট্রেন্ট এটা কাকে বলা হয়? আমরা যে অজানা ঘনমাত্রার যে দ্রবণটা নেই বা যেটার ঘনমাত্রা নির্ণয় করতে চেষ্টা করি সেটাকেই বলা হয় টাইট্রেট। এটা নরমালি কোথায় নেওয়া হয়? আমরা বলি কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। দেখো যে এই যে সোডিয়াম কার্বনেট এই দ্রবণটাকে কোথায় নেওয়া হয়? কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। প্রশ্ন আসে যে এটাকে কেন কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়? এটা যদিও একটা প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়। দেখো যে সোডিয়াম কার্বনেট আমরা বলছিলাম সে একটা কি দ্রবণ হিসেবে? সে একটা কি প্রাইমারি নির্দেশক। প্রাইমারি পদার্থগুলো নরমালি কি হয়? প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়। তাও তাকে কনিক্যাল ফ্লাক্সে কেন নেওয়া হয়? সে কিন্তু একটা ক্ষার জাতীয় পদার্থ। আমরা বলছিলাম ক্ষার জাতীয় পদার্থকে বুলেটে নিলে কি হয়ে যাবে? ক্ষার জাতীয় পদার্থকে বুলেটে নিলে তোমার ক্ষয় হওয়া শুরু হবে। তার দাগগুলা কাটা শুরু হবে। প্রশমন বিন্দু আমরা বলছিলাম যে বিন্দুতে নির্দেশক তোমার কি করে? বর্ণ পরিবর্তন করে, তাকে প্রশমন বিন্দু বলে। এখানে একটা যেমন দেওয়া আছে, দেখো তো, সবল এসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিন্দু কত হবে? আমরা বলি যে 7, তাই না? এটা তোমাদের মনে থাকার কথা। প্রমাণ দ্রবণ কাকে বলে? আমরা বলছিলাম যে দ্রবণের ঘনমাত্রা কি থাকে? সঠিকভাবে জানা থাকে তাদেরকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ বলি। এবং প্রমাণ দ্রবণ তৈরিতে নরমালি কি ব্যবহার করা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো ব্যবহার করা। এই যে দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এদের উদাহরণগুলা আমাদের খুব ইম্পর্টেন্টলি আসে পরীক্ষার সময়, সরাসরি দেওয়া থাকে। আমরা এগুলো আগে ক্লাসে শিখছিলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এদের উদাহরণগুলা কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ উদাহরণ কি। আবার আসছে, এখান থেকে আমরা একটাবার একটু দেখে নিব যে প্রাইমারি আর সেকেন্ডারি পদার্থের উদাহরণগুলা কি কি। এখানে আসো, দেখো এই যে সূত্রটা, এই সূত্রটাই নরমালি আমরা জারণ বিজারণ, এই সূত্রটা দিয়ে নরমালি আমরা টাইট্রেশনের বিভিন্ন অঙ্কগুলা করার চেষ্টা করি। যে টাইট্রেশনের ক্ষেত্রে যে দ্রবণটা দেওয়া থাকে বুরেটের মধ্যে তার ঘনমাত্রা আমরা এম ধরি, আর এই ক্ষেত্রে আয়তনটাকে আমরা ভি ধরি, আর মোল সংখ্যাটাকে আমরা এক্স ওয়াই এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। এখানে দেখো এই যে টাইট্রেশন বিক্রিয়ার গুরুত্ব দেওয়া আছে, দেখো পানীয় জলে আয়রনের পরিমাণ নির্ণয় করতে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করতে, ফল এবং সবজিতে ভিটামিন সি কতটুকু থাকে সেটা নির্ণয় করতে আমরা নরমালি কি ব্যবহার করতে পারি? টাইট্রেশন ব্যবহার করতে পারি।
এবার আসো এই দুইটা বিক্রিয়া, এখানে দুইটা বিক্রিয়ার নাম দেওয়া আছে দেখো, একটা হলো আয়োডিমিতি, পরের পেজে দেওয়া আছে আয়োডোমিতি। কাকে বলে আমাদের জন্য একদম মাস্ট জানতে হবে। আমরা মনে রাখবো দেখো আয়োডিমিতি এবং আয়োডোমিতি আসলে এক ধরনের টাইট্রেশন বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে কি থাকবে, একটা প্রমাণ দ্রবণ থাকবে, একটা অজানা ঘনমাত্রার দ্রবণ থাকবে। এখন প্রশ্ন আসে যে আয়োডিমিতিতে কোনটি প্রমাণ দ্রবণ হিসাবে থাকে আর আয়োডোমিতিতে কোনটি প্রমাণ দ্রবণ অবস্থায় থাকে। তুমি বলবা দেখো আয়োডিমিতিতে প্রমাণ হিসাবে থাকে হলো আয়োডিন দ্রবণ। তাহলে একটা দ্রবণ থাকে যেটা প্রমাণ দ্রবণ, বাকি আরেকটা দ্রবণ থাকে যেটা অপ্রমাণ বা অজানা। সেটার ক্ষেত্রে আমরা কি নির্ণয় করি, তার ঘনমাত্রা নির্ণয় করি। আর যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, এই যে সোডিয়াম থায়োসালফেট, তাকে বলা হবে অজানা ঘনমাত্রা দ্রবণ, এবং আয়োডিনের ঘনমাত্রা আমরা জানবো, এবং এটা দিয়ে আমরা টাইট্রেশন করে কার ঘনমাত্রা বের করার চেষ্টা করব, এক্ষেত্রে আমরা সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করার চেষ্টা করবো। আচ্ছা দেখো মুখস্থ করার দরকার নাই, আমরা বলছিলাম যে প্রমাণ দ্রবণটাকে সবসময় আমরা কোথায় নেই, বুরেটে নেই, তাই না? তাহলে বলতো আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণকে আয়োডিন, তাহলে আয়োডিনকে আমরা কোথায় নিতে হবে, বুরেটের মধ্যে নিতে হবে। আর সোডিয়াম থায়োসালফেটকে আমরা তাহলে কোথায় নিব, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। উল্টা আসো দেখো আয়োডোমিতিতে দেখো যে কোনো একটি জানা ঘনমাত্রা দ্রবণ দিয়ে দেখো, এই যে আমরা যদি আয়োডিনের পরিমাণ নির্ণয় করি, মুক্ত আয়োডিনের পরিমাণ আমরা যদি নির্ধারণ করি, তাহলে ওই বিক্রিয়াটাকে কি বলা হবে, আয়োডোমিতি। এই ক্ষেত্রে আমরা আয়োডিনের কোনো ঘনমাত্রা জানবো না, আয়োডিনের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। তাহলে বলতো এই ক্ষেত্রে আয়োডিনকে কি আর বুরেটে নেওয়া যাবে, আমরা বলবো না। তাহলে কাকে নিতে হবে, যেমন এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট, যদি প্রমাণ হিসাবে আমরা ধরি, তাহলে সোডিয়াম থায়োসালফেটকে কোথায় নিতে হবে, বুরেটের মধ্যে নিতে হবে। এক্ষেত্রে আসো এই দুইটা লাইন একটু আমরা রিডিং পড়ে যাব, এগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে টিংচার আয়োডিন এটা আসলে বলতে কি বোঝানো হয়, এই জিনিসটাও এখান থেকে আমরা একটু দেখব। এবং দেখো এই আয়োডিনটাকে কি, এটা কি হিসাবে কাজ করে, এটা বিজারক রূপে আচরণ করে। তারপর আয়োডিন দেখো জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে, এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে আসো দেখো এই যে নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে, এদের মধ্যে আমরা দেখি বোঝা যাচ্ছে যে আয়রন 2+ সে জারক বিজারক উভয় রূপে কাজ করে। আমি তোমাদের বলছিলাম মনে আছে যে আয়রন 2+ এটা কি হয়ে যাবে, আয়রন 3+ হতে পারে, অথবা আয়রন 2+ এটা কি হতে পারে, এটা আয়রন হতে পারে, তাই না, Fe। তাহলে 0 হতে পারে, আবার 3+ হতে পারে, তাহলে তার জারণ বিজারণ দুইটাই হতে পারে, তাহলে সে জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে। এটা দেখো তো, এটা আমাকে একটু বলার চেষ্টা করো যে এটা কি হবে, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখো তো এখানে দেখো কোন অম্লীয় মাধ্যম কিন্তু বলা আছে, তাইলে আমাদের কিন্তু একটু মাথায় নিয়ে এই জিনিসটা করতে হবে। আমরা কিন্তু এটা শিখছিলাম, বলতো আমরা এখানে কি করব, যে আমরা Cr2O7 2-, এটাকে আমরা পড়ছিলাম মনে আছে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে, আমরা বলছিলাম অম্লীয় এবং ক্ষার দুই ক্ষেত্রেই সে 6টা করে ইলেকট্রন গ্রহণ করে, তাই না? এবং সে কিসে পরিণত হয় মনে আছে, 2Cr3+। তাহলে এখানে থাকে হলো, নিচেরটার ক্ষেত্রে থাকে হলো তোমার কয়টা ইলেকট্রন বলতো, নিচেরটার ক্ষেত্রে থাকে হলো জারণ সংখ্যা +12, আর এই ক্ষেত্রে থাকে হলো +6, তাই না? আর এরপরে আসো আমাদের যে দেওয়া আছে C2O4 2-, বলতো আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে সে সবসময় দুইটা ইলেকট্রন কি করে, ত্যাগ করে, তাই না? দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে সবসময় কি করে, সে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাইলে এই ক্ষেত্রে দেখো তো বলতো নিচে এই ক্ষেত্রে কত পাওয়া যাবে, এই ক্ষেত্রে পাওয়া যাবে +4, আর এই ক্ষেত্রে আমাদের কত পাওয়া যাবে, এই ক্ষেত্রে পাওয়া যাবে হলো, দেখো এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যদি হয় তাহলে এই ক্ষেত্রে পাওয়া যাবে আমাদের কত, এই ক্ষেত্রে পাওয়া যাবে হলো +8, আর এই ক্ষেত্রে আমাদের কত পাওয়া যাবে বলতো, এই ক্ষেত্রে পাওয়া যাবে হলো +6, তাই না? আচ্ছা এবার আসো দেখো যে একজনের ক্ষেত্রে জারণ সংখ্যা বাড়ে, একজনের ক্ষেত্রে জারণ সংখ্যা কমে, তাহলে একজন জারক হিসেবে কাজ করে আরেকজন বিজারক হিসেবে কাজ করে। আমরা বলছিলাম আমরা অল্টার করে দিব, তাই না? এখানে 6টা ইলেকট্রন, এখানে 2টা, তাহলে এখানে দিতে হবে 2 এখানে দিতে হবে 6, তাহলে আলটিমেটলি অনুপাতটা কত আসে বলতো, অনুপাতটা আসে এই যে দেখো, যথাক্রমে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে ওর অনুপাত লিখতে হবে, পরে এর অনুপাত লিখতে হবে। তাহলে আমি বলতো প্রথমে যদি ওর অনুপাত লিখি 2, অনুপাত কত হবে আমাদের 6, তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত আসবে, 1:3। এখানে কোথায় দেওয়া আছে দেখো তো, 1:3, এই যে 3 নম্বরে, তাহলে অ্যান্সারটা কত হবে, 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো বিয়ার লাম্বার্টের সূত্র। বিয়ার লাম্বার্টের সূত্রটা আমরা আসলে আমাদের মেডিকেলের জন্য আমরা সূত্রটা একটু বোঝার চেষ্টা করি, আর বাকিটা আমরা আসলে পড়ার চেষ্টা করি যে আসলে এখানে কি দেওয়া আছে। এই জিনিসটা আমরা এভাবে বলি যে ধরে নাও কোনো একটা পাত্রে কিছু পরিমাণ দ্রবণ থাকে। এখন পাত্রের এই ক্ষেত্রে এখানে একটা কি থাকে, লেন্থ পাওয়া যায় L,
আর পাত্রের কনসেন্ট্রেশনকে আমরা ধরি সি। তাহলে এই ক্ষেত্রে বেয়ার লাম্বার্টের সূত্র আসলে এল এবং সি এর উপর ডিপেন্ড করে। ব্যাপারটা কেমন? বলা হয় যে কোন একটা দ্রবণের মধ্যে দিয়ে যদি কোন আলোক রশ্মি পাস করে তাহলে এই আলোক রশ্মির শোষণ কিসের উপর নির্ভর করবে? ২ টা জিনিসের উপর নির্ভর করতে পারে। ঘনমাত্রার উপর নির্ভর করতে পারে আর যেই আমরা বিকারটা নিলাম বা পাত্রটা নিলাম তার কিসের উপর নির্ভর করতে পারে? দূরত্বের উপর নির্ভর করতে পারে বা তার দৈর্ঘ্যের উপর নির্ভর করতে পারে। লাম্বার্ট উনি কথা বলেন হলো এল নিয়ে। এল বলতে কি? এই যে দেখো উনি বলছে যে কোন একটা আলো যদি প্রবাহিত হয় সেটা কিসের উপর নির্ভর করে? দেখো মাধ্যমের পুরুত্বের সাথে তার সম্পর্কটা কেমন হয়? নরমালি সমানুপাতিক হয়। এবং এই সূত্রটা কি পাওয়া যায়? এবং এই দেখো এখানে লাম্বার্টেরটা বিয়ারের সূত্র দেওয়া আছে দেখো। বিয়ার্ড বিজ্ঞানী কি বলেন? এই যে কোন দ্রবণের মধ্যে দিয়ে একবর্ণীয় আলোক তরঙ্গ পাস করলে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সেটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তাইলে ঘনমাত্রা বা সি এটা আসলে কার সাথে সম্পর্কিত? বিজ্ঞানী বিয়ার উনি এটা সম্পর্কে ব্যাখ্যা দেন যে সি যত বেশি হবে আলোর শোষণ তত বেশি হবে। আর এল সম্পর্কে কথা বলেন কে? এল সম্পর্কে হলো বিজ্ঞানী লাম্বার্ট। উনি বলেন যে দৈর্ঘ্য যত বেশি হবে তত কি পাওয়া যাবে? বা মাধ্যমের পুরুত্ব যত বেশি হবে তাহলে কি পাওয়া যাবে? এই ক্ষেত্রে শোষণ তত বেশি পাওয়া যাবে। আমরা এই ক্ষেত্রে সরাসরি সূত্রগুলো পড়ার চেষ্টা করব যে বিয়ার এবং লাম্বার্টের সূত্রগুলা কি এবং এগুলার একটু গাণিতিক প্রকাশগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো এই যে এখানে দেওয়া আছে এই যে ২ নাম্বার সমীকরণটা এটাকে বলা হয় বিয়ারের সমীকরণ, তাই না? এবং এই ক্ষেত্রে দেখো যে ২ টাকে একসাথে মার্জ করে একটা সূত্র পাওয়া যায়। এই সূত্রটা আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব। এখন আসলে এই যে দেখো বিয়ার্ড এবং লাম্বার্টের সূত্র একসাথে করে কি পাওয়া যায় এই জিনিসটা দেওয়া আছে এখানে। এবং বিয়ার্ড এবং লাম্বার্টের সূত্র আসলে কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? বিয়ার এবং লাম্বার্টের সূত্র আমরা বলি বর্ণালী মিতির মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে আসো বিয়ার এবং লাম্বার্টের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা প্রয়োজনীয় উপকরণ দরকার পড়ে সবসময়। আমরা এগুলা ব্যবহার করি। এই জিনিসগুলো আমরা একটু পড়বো যে কিভাবে আমরা এই জিনিসগুলা প্রমাণ করতে পারি। এই সূত্র ২ টা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই ক্ষেত্রে আমরা ইউভি ভি স্পেকট্রোমিটার ব্যবহার করতে পারি এবং অজানা ঘনমাত্রার একটা দ্রবণ ব্যবহার করতে পারি, জানা ঘনমাত্রার একটা দ্রবণ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আসো এই যে সেইম আমাদের এই সূত্রটাই আবার এখানে আসছে। এই যে লগ দিয়ে এই সূত্রটা। এই সূত্রটা আমরা আগেও একবার পড়ছিলাম। আবার এই যে এখানেও একটা সূত্র দেওয়া আছে। এই ২ টা সূত্রকেই আসলে বিয়ার লাম্বার্টের একসাথে মার্জ করা একটা সূত্র বলা হয়। আমরা এই জিনিসটা এখান থেকে পড়ব। সীমাবদ্ধতাগুলা কি, কি? যে বিয়ার এবং লাম্বার্টের সূত্র আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং প্রয়োগ কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু পড়ে নিব। এখান থেকে আমাদের মাঝে এমসিকিউ আসতে পারে। এই যে দেখো ফার্মাকোলজিক্যাল বিভিন্ন ধাতব অপদ্রব্য শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এবার আসো এখান থেকে আমরা আসলে এই যে এখান থেকে HPLC এটার ফুল ফর্মটা আমরা একটু পড়ার চেষ্টা করব। এটা হলো এক ধরনের ক্রোমাটোগ্রাফি। এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা নরমালি বিয়ার এবং লাম্বার্টের সূত্র প্রমাণ করতে ব্যবহার করতে পারি। এখানে আসো এই যে দেখো যে গ্যাস ক্রোমাটোগ্রাফি এটার ব্যবহার এখানে দেওয়া আছে এই যে, যে কোন ক্ষেত্রে আমরা নরমালি গ্যাস ক্রোমাটোগ্রাফি গুলো ব্যবহার করতে পারি এই জিনিসগুলো আমরা একটু এখান থেকে পড়ে নিব। এবার আসো পারমাণবিক শোষণ বর্ণালী এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে ফার্মাকোলজিক্যাল ব্যবহার থাকে কিছু, বায়োফিজিক্স এর ক্ষেত্রে আমরা কিছু ব্যবহার করতে পারি ট্রেস এলিমেন্ট শনাক্তকরণে বা টক্সিকোলজিতে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন টক্সিক জিনিস শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবং এই বর্ণালীর রেখাকে আমরা কিভাবে প্রকাশ করি? যে পিকোমিটার এককে আমরা প্রকাশ করি নরমালি। এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে পরমাণুর বেলায় এখানে ল্যামডার মান দেওয়া আছে। ল্যামডার মান কত হয় এই জিনিসটা আমরা এখান থেকে পড়ব। যে সোডিয়ামের ক্ষেত্রে ল্যামডার মান কত হয়? নরমালি ৫৯০ ন্যানোমিটার। এই যে এখানে সেম জিনিসই লেখা আছে ৫৯০ ন্যানোমিটারে পাওয়া যায়। এখানে এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে। এই তাপমাত্রাটা আমরা একটু পড়ব। যে এই তাপমাত্রাটা প্রশ্নে সরাসরি আসে যে অক্সিঅ্যাসিটিলিন মিশ্রণের দহনের ফলে কত তাপমাত্রা তৈরি হয়? আমরা বলি যে ২২০০ ডিগ্রি সেলসিয়াস। এবার আসো এখান থেকেও সেম জিনিসই আমাদের প্রশ্নে আসে যে ইউভি যে স্পেকট্রোস্কোপি এটা আমরা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং ইউভি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে কত ন্যানোসেকেন্ড ব্যবহার করা হয় এবং এটার আণবিক অরবিটালে ন্যানোমিটার কত হতে পারে দৃশ্যমান আলোর। আমরা সবাই কম বেশি জানি যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য নরমালি কত হয়? ৩৮০ ন্যানোমিটার থেকে ৭৮০ ন্যানোমিটার পর্যন্ত। বেসিক কিছু এমসিকিউ এগুলো আমরা একটু এখান থেকে দেখে নিব। এই যে ব্যবহার, যে স্পেকট্রোস্কোপি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ব্যবহারগুলো আমরা একটা বার একটু রিডিং দিয়ে যাব এখান থেকে। এই ব্যবহারগুলা সরাসরি মেডিকেলের এমসিকিউ তে চলে আসতে পারে। ব্যাখ্যা আমাদের জন্য অত ইম্পোর্টেন্ট না। আমরা এখান থেকে ব্যাখ্যাগুলা না পড়ে এখান থেকে আমরা ব্যবহারটা পড়ব যে ব্যবহার কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখো কয়েকটা এই যে বেনজিন
এর ক্ষেত্রে শোষণ তরঙ্গ কত পাওয়া যায়? এই জিনিসটা আমাদের সরাসরি প্রশ্নে আসতে পারে যে বেনজিনের বেলায় শোষণ তরঙ্গ কত হতে পারে? আমরা কত বলি? ২৫৫ ন্যানোমিটার হতে পারে। এখান থেকে আমরা পড়ব। এরপরে দেখো এই যে ভিটামিন BA, এই ভিটামিন A এর ক্ষেত্রে ল্যামডার মান কত হতে পারে? এটাও আমরা এখান থেকে একটু দেখব। এবার আসো এই যে এখান থেকে ফুল ফর্মটা আমরা পড়ব। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, HPLC এটার ফুল ফর্ম কি? এবং HPLC এর কি বৈশিষ্ট্য পাওয়া যায়? এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। দেখো এই পেজেও কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটাবার একটু রিডিং পড়ে যাব। এই ক্ষেত্রে আসো মূলনীতি অত বেশি ইম্পোর্টেন্ট না হলেও জিজ্ঞাসা করে HPLC আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? যে আমরা শনাক্তকরণ, দেখো যৌগের শনাক্তকরণ এবং যৌগের পরিমাণ রেকর্ড করার ক্ষেত্রে আমরা নরমালি কি করতে পারি? HPLC বা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি আমরা ব্যবহার করতে পারি। গ্যাস ক্রোমাটোগ্রাফি, দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফির আরেকটা নাম কি এটা প্রশ্ন করে। যে আমরা বলি গ্যাস ক্রোমাটোগ্রাফির আরেকটা নাম হলো গ্যাস তরল পার্টিশন ক্রোমাটোগ্রাফি। এবং এই ক্ষেত্রে দেখো স্থির মাধ্যম এবং সচল মাধ্যম, আমরা জানি ক্রোমাটোগ্রাফি যখনই করতে যাই তখন দুইটা মাধ্যমের দরকার পড়ে, একটা স্থির মাধ্যম একটা সচল মাধ্যম। এই ক্ষেত্রে কোনটা স্থির মাধ্যম হিসেবে থাকে, কোনটা সচল মাধ্যম হিসেবে থাকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু রিডিং পড়ে নিব। এখান থেকে এই দেখো সচল মাধ্যম হিসাবে কোন দুইটা গ্যাসকে ব্যবহার করা হয়? আমরা বলি হিলিয়ামকে ব্যবহার করি বা নাইট্রোজেন। হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি। আর নাইট্রোজেনকে আমরা কেন ব্যবহার করি? কারণ কি নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌলের নাম কি? আমরা জানি নাইট্রোজেন। এই যে দেখো এই যে আমরা যে ২ টা গ্যাস ব্যবহার করি, এই ২ টা গ্যাসের কি বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো, ওই জিনিসটা এখানে লেখা আছে। এবং এই যে আমরা যে উপাদানগুলা ব্যবহার করি তাদের ক্ষেত্রে নরমালি তাদের গতিবেগটা কিসের উপর নির্ভর করে? সময়ের উপর নির্ভর করে এবং কিসের উপর নির্ভর করে? আমরা যে বাহক গ্যাসটা ব্যবহার করি তার গতিবেগের উপর নির্ভর করে। এখানে আসো, এবার আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখব, যেগুলো হলো কিছুটা ম্যাথ। এই ম্যাথগুলো আমরা এর আগের ক্লাসেও তোমাদের দেখাইছিলাম। আজকে জাস্ট একটু রিপিট করা এবং তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে যে ম্যাথটা আমরা কিভাবে সহজে করতে পারি। দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত হবে? মোলারিটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, অথবা অনেকে মোলারিটিকে কিভাবে লিখে এস দিয়েও প্রকাশ করে, তাই না? তোমাদের কি মনে আছে আমরা বলছিলাম যে কখনো যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে ওইটাকে আমরা কিভাবে লিখবো? X%। এখন X% নির্ণয় করার সূত্র কি? S সমান সমান X ইনটু 10 ডিভাইডেড বাই হলো M। এখানে M বলতে বোঝানো হয় আণবিক ভর, তাই না? আর X বলতে হলো কত পার্সেন্ট, আর 10 তো 10। আর S মানে কি? এটা S বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মোলারিটি বোঝানো হচ্ছে। তাইলে আমরা যদি পার্সেন্টেজকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করতে পারি? এই শর্টকাটটা দিয়ে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলতো, আমরা উপরে x এর মান পাচ্ছি 10, তাহলে 10 ইনটু 10। আর নিচে আমরা জানি সোডিয়াম কার্বনেটের জন্য কত পাওয়া যায়? 106 পাওয়া যায়, তাই না? এটা মুখস্থ থাকতে হবে। তাহলে দেখো তো আমরা যদি 100 কে ভাগ দেই 106 দিয়ে, তাহলে আল্টিমেটলি আমরা কত পাবো? আমরা পাবো হলো এই যে এখানে দেওয়া আছে দেখো 0.94। এটা কিন্তু আমাদের মেডিকেলের প্রশ্ন এবং বোর্ডে আসা প্রশ্ন, এই জিনিসটা আমরা এখান থেকে দেখব। দেখো তো যে 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? সেম ভাবে আমরা করব। বলো তো আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো S সমান সমান X ইনটু 10 ডিভাইডেড বাই হলো M। তাহলে এই ক্ষেত্রে উপরে কত আসবে? 5, 5% যেহেতু বললো 5 ইনটু 10, নিচে হবে 106। তাহলে আল্টিমেটলি কত আসবে বলো তো? আল্টিমেটলি আমরা পাবো হলো 50। এটাকে যদি আমরা ভাগ দেই, 50 কে যদি আমরা ভাগ দেই কত দিয়ে? 106 দিয়ে, তাহলে আল্টিমেটলি আমরা কত পাবো? আমরা পাবো হলো 0.47। দেখো তো 0.47 কোথায় দেওয়া আছে? এই যে 0.47। আমরা এটা কিন্তু ওই যে আমরা এর আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, মনে আছে? যে 50 আর 106 এটাকে আমরা ভাগ করতে পারি, যে 50 কে আমরা ভিতরে রেখে ভাগ করতে পারি, একটা পয়েন্ট দিব তাহলে আরেকটা শূন্য আসবে, ওরকম যোগ বিয়োগ করে আমরা করতে পারি। দেখো তো এই অঙ্কটা দেখো তো, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? আচ্ছা, এর আগের ক্লাসে আমি তোমাদের বলছিলাম, মনে আছে? যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বলতে আসলে কি বোঝানো হয়? আমরা বলি এটা বলতে বোঝানো হয় যে একটা বিকারে 100 মিলিলিটার তরল পদার্থ থাকে, সেই 100 মিটার তরল পদার্থে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে। এটা বোঝানো হয়, তাই না? যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বলতে কি বোঝানো হয়? যে একটা বিকারে 100 মিলিলিটার দ্রবণ থাকে, তার মধ্যে 5 গ্রাম কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। এখন আমরা ঐকিক নিয়মে করতে পারি না, দেখো তো। আমরা বলবো যে 100 মিলিলিটারে থাকে হলো কত গ্রাম? আমরা বলি 5 গ্রাম। তাইলে প্রশ্নে দেওয়া আছে দেখো তো কত বলছে? 1000। তাহলে 1000 মিলিলিটারের ক্ষেত্রে আমরা কতটুকু পাবো? আমরা পাবো, দেখো আমাদের নিচে যাবে হলো
100 উপরে যাবে হলো 1000, তাহলে আলটিমেটলি কত পাওয়া যাবে ইজ ইকুয়াল টু হলো 50 গ্রাম। তাইলে দেখো তো অপশনে কোথায় দেওয়া আছে 50 গ্রাম, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি। আচ্ছা, একজনে বলছে এটার অ্যান্সার বি, ঠিক আছে অ্যান্সার বি। এবার আসো এখানে দেখো যে সেম জিনিসই দেখো 10% সোডিয়াম ক্লোরাইডের মোলার ঘনমাত্রা কত, যে আমরা সেম সূত্রটা দিয়ে করব, এস সমান সমান আমরা এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই আমরা এম। এখানে এম এর মান আমরা কত বসাবো বলতো, যেহেতু সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 23 পাওয়া যাবে, আর এই ক্ষেত্রে পাওয়া যাবে হলো আমাদের কত 36, তাই না? আমরা 35 যদি ধরি তাহলে এই ক্ষেত্রে কত পাওয়া যাবে 58, তাহলে এই ক্ষেত্রে আমরা 58 ব্যবহার করব। আচ্ছা, আর বাকিটা আমরা করতে পারবো যে 100 কে আমরা 58 দিয়ে ভাগ করব, যেটা পাওয়া যাবে ওইটাই। এবার আসো এটা তোমাদের মনে আছে আমরা বলছিলাম যে মিলিমোল পার লিটার আর মিলিগ্রাম পার ডেসিলিটার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা বলছিলাম যে মিলিমোল লিটার ইনভার্স 1, এটাকে যদি আমরা কি করি 18 দিয়ে, দেখো যে আমরা যদি 18 দিয়ে গুণ দেই তাইলে আমাদের কি পাওয়া যাবে মিলিগ্রাম পার ডেসিলিটার। তাইলে আমরা যদি মিলিমোল পার লিটার আমাদের কাছে যত দেওয়া থাকবে সেটাকে যদি আমরা 18 দিয়ে কি করি গুণ দেই, তাইলে আমরা কি পাবো মিলিগ্রাম পার ডেসিলিটার। তাইলে বলো তো এখানে কোনটা 10 দেওয়া আছে, আমরা 18 দিয়ে গুণ করলে কত পাবো 180 পাবো, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো বলছে যে মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া আছে, বলছে মিলিমোল, তাহলে আমরা এখানে কি করব বলতো, আমাদের অপশন ছিল 18 ইন্টু মিলি মোল লিটার ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে আমাদের ডেসিলিটার দেওয়া আছে এক্ষেত্রে, তাহলে আমাদের কি করতে হবে তাকে 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলতো আমরা যদি 190 কে 18 দিয়ে ভাগ করি আমরা বুঝতেই পারতেছি মানটা কত আসবে, 10 এর বেশি আসবে, তাই না? এবং মানটা আসলে আলটিমেটলি কত আসে, মানটা আসে হলো 10.56 মান আসে মিলিমোল পার লিটার। তাহলে আমরা এখানে 18 দিয়ে ভাগ করব। দেখো তো 20% সালফিউরিক অ্যাসিডের দ্রবণে পানির পরিমাণ কত পাওয়া যায়? এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? সেম ভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো আমরা প্রথমে এস এর মান নির্ণয় করব। তাহলে এস সমান সমান দেখো তো আমরা লিখবো এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই হলো এম। তাহলে এস এর মান এখানে কত আসে, যদি আমরা 20 বসাই এবং নিচে যদি 98 বসাই, দেখো তো নিচে 98 উপরে তাহলে 200 ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে, আমরা পাবো হলো 200 ভাগ হলো 98। তাহলে আলটিমেটলি কত পাওয়া যাবে, আলটিমেটলি পাওয়া যাবে 2.04। তাহলে 2.04। এখন আসো আমরা কি বের করতে চাই, পানির পরিমাণ বের করতে চাই, তাই না? তাহলে পানির পরিমাণ বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করবো, তোমাদের মনে আছে যে ডব্লিউ সমান সমান এস ইন্টু এম ইন্টু ভি। এখানে ভি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, লিটারে প্রকাশ করতে পারি। তাইলে এখানে দেখো এম এর মান আমরা জানি, এরপরে এস এর মান জানি, তাইলে আমরা ডব্লিউ ডব্লিউ আমরা কিভাবে বের করতে পারি বলতো, 20% যদি সোডিয়াম সালফেট দেওয়া থাকে, সোডিয়াম সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে ডব্লিউ এর মান হবে 20 গ্রাম, তাই না 20। তাহলে এস এর মান হবে কত, এখানে দেখো আমরা বসাইতে পারি যে 200 ডিভাইডেড বাই হলো 98, এখানে এম এর মান হলো 98 আর আমাদের ভি বের করতে হবে। তাহলে দেখো তো কত হয়, দেখো 98 98 কাটা যায়, তাইলে আলটিমেটলি কত আসে 200 ভি ইজ ইকুয়াল টু হলো 20। তাহলে আলটিমেটলি ভি এর মান আমরা কত পাবো, যদি 2000 কে আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে পাবো হলো 0.1, তাই না? তাহলে 20 কে যদি আমরা 2000 দিয়ে ভাগ করি, 200 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 0.1। তাহলে বলো তো 0.1 এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে হবে আমাদের 0.1 লিটার, তাই না? তাহলে অ্যান্সারটা হবে 0.1 লিটার। এক্ষেত্রে অ্যান্সারটা দেওয়া নাই, সো এই ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের কত হবে, ভি সমান সমান কত হবে 0.1 লিটার। যদি এটাকে আমাদের মিলি লিটারে নিয়ে যাইতে হইতো তাহলে আমরা কত লিখতাম 100 মিলিলিটার। এবং তোমরা কি জানো 1 মিলিলিটার কি আসলে এক, তোমরা মিলিলিটারকে আমরা কিভাবে লিখতে পারি, মিলিগ্রামে লিখতে পারি। তাহলে আলটিমেটলি এটা কি হবে 100 মিলিগ্রাম পানি বলতে পারি, বা পানির ক্ষেত্রে যেহেতু আমরা লিটার এককটা ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে হবে কি 100 মিলিলিটার। এখানে আসো তো দেখো তো যে বাতাসে নাইট্রোজেনের ঘনমাত্রা এত পার্সেন্ট, পিপিএম এককে এর মান নির্ণয় করো। পিপিএম এককে আমরা নির্ণয় করব কিভাবে, দেখো তোমাদের কি মনে আছে, দেখো তো পিপিএম এককে নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র পড়ি, সেটা হলো এরকম একটা শর্টকাট আমরা পড়ি যে 10⁻³ ইন্টু এস ইন্টু এম। এটা হলো পিপিএম এককে নির্ণয় করার শর্টকাট। এস এর মান জানতে হয়, এস মানে ঘনমাত্রা জানতে হয়, এম বলতে এখানে কি জানতে হয়, এখানে আণবিক ভর জানতে হয়। আচ্ছা, আমাকে তুমি বলো যে
পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ দেওয়া থাকলে এস আমরা কিভাবে নির্ণয় করি বলতো? আমরা এস নির্ণয় করতে পারি এক্স ইনটু 10 ডিভাইডেড বাই এম ইনটু এম, তাই না? এখানে এস কেন আমরা এরকম ব্যবহার করলাম? কারণ কি পার্সেন্টেজ দেওয়া থাকলে এস এর সূত্র এটা। এবার আসো, আমরা তো এবার খুব সহজে এটা করতে পারবো। দেখো আমরা এম এম কাটাকাটি করতে পারি। তাইলে আলটিমেটলি কি থাকে দেখো তো? থাকে না এক্স ইনটু 10 টু দি পাওয়ার 4। তাহলে এক্স এর মান এখানে কত দেওয়া আছে দেখো তো? দেওয়া আছে 0.095 ইনটু আমরা কত করব? 10000। তাইলে 4টা শূন্য। তাইলে দেখো তো 0.095 কে যদি আমরা 0.095 কে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই, তাহলে আলটিমেটলি কত পাওয়া যাবে? দেখো তো এখানে কোথায় দেওয়া আছে? এই যে 950 পাওয়া যাবে। তাইলে এই ক্ষেত্রে কত পাওয়া যাবে? 950 ppm। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 950 ppm, এখানে s এর মানটা আমরা কিভাবে এটা বসাইছি? এখানে লিখে রাখতে পারো যে s বলতে এখানে আমরা কত বুঝাচ্ছি? x ইনটু 10 ডিভাইডেড বাই কত বুঝাচ্ছি? m। এটা কেন এরকম লিখলাম? কারণ কি যদি এখানে x বলতে আসলে কি বোঝানো হচ্ছে? x পার্সেন্টেজ বোঝানো হচ্ছে, এবং এখানে দেখো একটা পার্সেন্টেজে দেওয়া আছে যে কত পার্সেন্ট, তাই না? তাইলে আশা করি তোমরা আমাদের এই অঙ্কগুলো বুঝতে পারছো, একদম সামারি করা অঙ্কগুলো। এগুলো আমরা আগেও পড়ছিলাম, এখন একটু জাস্ট আরেকবার একটু রিপিট করে দিলাম। আচ্ছা, একদম লাস্ট দেখো, এই অধ্যায়ের সারসংক্ষেপগুলা, রিক্যাপিচুলেশন গুলো আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট জিনিস: মোলার আয়তন, লিমিটিং বিক্রিয়ক, মোলারিটি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এরপর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে দেখো প্রমাণ দ্রবণ কাকে বলে, শর্করার ভর তুমি কিভাবে নির্ণয় করতে পারবা, পিপিএম কিভাবে নির্ণয় করতে পারবা, মোল ভগ্নাংশ। এরপরে এই যে বিক্রিয়াগুলা, নির্দেশক কাকে বলে, টাইট্রেশন, ক্রোমাটোগ্রাফি। এই জিনিসগুলো আমরা তাহলে এখান থেকে পড়ে নিব। ঠিক আছে? সো এই জিনিসগুলো এখান থেকে আমরা মোটামুটি ভিতরে পড়ছি। এখানে সবগুলার কাকে বলে খুবই সামারি করে দেওয়া আছে। সো এই সারসংক্ষেপ গুলা এখান থেকে আমরা পড়ে নিব, এখান থেকে এমসিকিউ আসতে পারে। সো আজকে আমরা লাস্ট এটুক পর্যন্তই পড়বো। এই অধ্যায়ে আর আমাদের মোটামুটি কিছু বাকি নাই। সো আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই শেষ হবে। আর আমাদের উৎকর্ষের তোমার 3 ধরনের প্রোগ্রাম ইনরোল চলতেছে, যে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেলের। তোমরা চাইলে উৎকর্ষ.টেক এই ওয়েবসাইটে ঢুকে এনরোল করতে পারো, অথবা তোমরা সরাসরি নাম্বারে কল দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাদেরকে এই নাম্বারে, এবং তোমরা এনরোল করতে পারো। মোট তোমাদের পেমেন্ট পড়বে, তোমরা যদি তিনোটাই একসাথে নাও, তাহলে তোমাদের পেমেন্ট পড়বে ৩,৪৫০ টাকা। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাসের টপিকগুলো, এবং কালকের ক্লাসে আমরা এই অধ্যায়টার অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। সো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।